আমরা লাস্ট ক্লাসে এই আলোচনাটা করেছিলাম কিনা দেখেন তো। কোভিড কন্ট্রোল অবজেক্টিভস, দেন আইটিআইএল নিয়ে, আদার ফ্রেমওয়ার্কস নিয়ে। বলতে পারবেন কেউ যে এইটা আলোচনা করেছিলাম কিনা লাস্ট ক্লাসে? এই জিনিসটা করা হয় নাই সম্ভবত, এইটুকু পর্যন্ত আমরা আসছিলাম। রিকল রিপিটেশন আছে তো, এগুলি কি হয়েছিল? রিকল করতে পারতেছি না স্যার। হ্যাঁ, আমি জাস্ট না, আমার কাছে একটা নোট ছিল, ছোট্ট একটা নোটের মধ্যে আমি দেখতেছি যে আমি লার্নিং অবজেক্টিভ 4 এর পরে লার্নিং অবজেক্টিভ 3 তে গিয়েছি, এবং আমি দেখলাম স্লাইডে যে ওই যে বললাম স্লাইড ছিল না, অবশ্যই ছিল না হচ্ছে গিয়ে 3 এর স্লাইডটা। তারপর ওটা নিয়ে আসছিলাম, আমি তৈরি করে নিয়েছিলাম। So, ওই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছি। আর যেটা হয় যে এর মধ্যে আবার আপনারা তো হচ্ছে গিয়ে বোধহয় 17th ব্যাচ, তাই না? জি স্যার, 17 ব্যাচ। 18th ব্যাচের আবার ক্লাস শুরু হয়ে গেছে, তো ওই দুইটা নিয়ে ফেলছি, তো আমি আরো কনফিউজড হয়ে গেছি যে কার জন্য কোনটা নিলাম। ক্যাপে ক্যাপে হয়। আচ্ছা, আমার মনে হয় এইটাই হবে, কারণ আমি আমার নোটে যা দেখতেছি সেই অনুযায়ী লার্নিং অবজেক্টিভ 3 আমরা শুরু করেছিলাম, বাট মাঝপথে আমরা চলে আসছিলাম আর কি। মাঝপথে আমরা ছেড়ে আইটি গভর্নেন্সের এই জিনিসটাতে আমরা ছিলাম। যদি কারো অন্য কোনো ইয়েতে সলিড ইয়ে না থাকে, তাহলে লেটস কন্টিনিউ ফ্রম হিয়ার। ওকে, ঠিক আছে। আপনাদের এমনিতে সেশন শেষ কবে? আপনাদের ক্লাস শেষ কবে? এক্সাম কবে ডেট ফেব্রুয়ারিতে শেষ দিয়েছে? করার কথা ছিল স্যার। সরি? ফেব্রুয়ারিতে শেষ করার কথা ছিল স্যার। হ্যাঁ, ফেব্রুয়ারিতে শেষ করার কথা ছিল। আপনাদের কি ক্লাস মোটামুটি শেষের দিকে, না অন্য কোন ক্লাস কি বাকি আছে? আছে স্যার, কয়েকটা ক্লাস বাকি আছে। আর পরীক্ষা কবে? পরীক্ষায় এপ্রিল লাস্টের দিকে স্যার। এপ্রিল মাসের সময় আছে। ঠিক আছে, না আমি এটা জিজ্ঞাসা করলাম এই কারণে যে এরপরে সময় থাকলে আমি বলবো হয়তো একটা ওভারঅল রিভিউ একটা ক্লাস হয়তো দিতে, যাতে একটু কোনো পার্টিকুলার লার্নিং অবজেক্টিভটা পুরো সিলেবাসটা একবার একটু কুইকলি ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভিউ করে যাওয়া যায় ইনশাআল্লাহ। আচ্ছা, লেটস স্টার্ট ফ্রম হিয়ার। হ্যাঁ, এটা আইটি বলেন তো স্যার। গভর্নেন্স। আইটি গভর্নেন্স, আইটি গভর্নেন্স ক্লাস দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আইটি গভর্নেন্স হচ্ছে গিয়ে যেখানে আসলে আমি এই আলোচনাটা বোধহয় করেছিলাম যে পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস, এই জিনিসগুলোকে কোনো একটা কমিটি, কোনো একটা টিম বা কোনো একটা স্ট্রাকচারে এটাকে গভর্ন করতে হয়। যে পলিসিতে যদি কোনো চেঞ্জ লাগে, কোনো ইয়েতে প্রসেসে যদি কোনো চেঞ্জ লাগে, প্রসেস চেঞ্জের জন্য সবসময় যে গভর্নেন্স লাগে তা না, বাট জেনারেলি মেজর প্রসেস যেটার সাথে পলিসি ডিরেকশনও ইনভলভ, এরকম কোনো চেঞ্জ বা এরকম কোনো স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে একটা ডিসিশন মেকিং স্ট্রাকচার লাগে, যে কারা এই পলিসি বা এই মেজর প্রসেস চেঞ্জটাকে রিভিউ করবেন এবং অ্যাপ্রুভ করবে, অথবা নতুন পলিসি ইনিশিয়েট করবে, অথবা কোনো পলিসিকে ডিসকার্ড করবে বিকজ অফ চেঞ্জেস ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট। এই যে কাজগুলোকে, এইগুলোকে আমরা বলি হচ্ছে গভর্নেন্স। সো গভর্নেন্সটা ইজ কাইন্ড অফ আ হাই লেভেল কন্ট্রোল দ্যাট ইজ জেনারেলি পুট টু এনশিওর যে ইনভেস্টারের বা বিজনেসের যে মেজর স্টেক হোল্ডার যারা আছে, তাদের ইন্টারেস্ট গুলা কভার করা হচ্ছে, তাদের ইন্টারেস্ট গুলো প্রোটেক্ট করা হচ্ছে। সো আইটি গভর্নেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে যদি আইটি গভর্নেন্স আমরা ইমপ্লিমেন্ট করি, এই কারণে এটা আমরা আলোচনা করছিলাম, রিমেম্বার নাও। আইটি ইনভেস্টমেন্ট বিজনেস গোলের সাথে সাথে অ্যালাইন্ড হয়, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কি করে, এক্সাম্পল দিয়ে আলোচনা করেছিলাম যে একটা কোম্পানি যদি তার মার্কেট এক্সপানশনে যেতে চায়, সেই ক্ষেত্রে তার আইটি ইনভেস্টমেন্টও যেটা হবে, সে আইটি ইনভেস্টমেন্টটা তার কর্পোরেট গোলের সাথে অ্যালাইন্ড হতে হবে, কর্পোরেট যে স্ট্র্যাটেজি, যে ভিশন, তার সাথে অ্যালাইন্ড হতে হবে। আদারওয়াইজ ইট বিকামস আ ওয়েস্টেজ, ইট বিকামস ইনএফিশিয়েন্ট, তাই না? সো আইটি গভর্নেন্স হচ্ছে কি এনশিওর করে যে কোম্পানির যে মেইন মিশন অ্যান্ড ভিশন, একটা অর্গানাইজেশনের, কোম্পানি বলতেছি বারবার, যে কোনো একটা অর্গানাইজেশনের যে মিশন অ্যান্ড ভিশন, মিশন আর ভিশন তো আমি বোধহয় এক্সপ্লেন করেছিলাম। মিশন হচ্ছে গিয়ে মেইন পারপাস অফ এক্সিস্টেন্স, দ্য কি পারপাস অফ এক্সিস্টেন্স অফ এ কোম্পানি, অ্যান্ড ভিশন ইজ এ টাইম বাউন্ড, অডিশিয়াস অর ফিউচারিস্টিক, খুব বড় গোল ইন টার্মস অফ উইনিং কম্পিটিশন, ইন টার্মস অফ উইনিং মার্কেট শেয়ার। সো মিশন এবং ভিশন যেটা হয়, যে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে বিজনেস গোলস। সেই বিজনেস গোলস এর সাথে যাতে অ্যালাইন থাকে সেটা এনশিওর করে। এখন বিজনেস গোলের মধ্যে ডেফিনেটলি আমার যদি মার্কেট শেয়ার বাড়াইতে হয়, আমার যদি রিয়েলি প্রসপার করতে হয়, উই উইল হ্যাভ টু রিমেইন প্রফিটেবল। যদি প্রফিটেবল থাকতে হয়, তাহলে উইল হ্যাভ টু
কাইন্ড অফ অ্যাড্রেস এনি ইনএফিসিয়েন্সি অর লিকেজ, যে কোনো জায়গায় যখন বিজনেস লিকেজ বা ইনএফিসিয়েন্সি হয়, তাহলে আইটিরও সমস্ত এই গভর্নেন্সটা এমনভাবে গভর্নেন্সটা সেট করতে হবে বা এমন গভর্নেন্স ফলো করতে হবে যেটা এই সমস্ত লিকেজ, রিস্ক, ইনএফিসিয়েন্সি গুলোকে প্রোটেক্ট করতে পারে। সো গোয়িং ফরওয়ার্ড উইল সি যে কি কিভাবে স্ট্রাকচার এবং এক্সাম্পল আমরা আলোচনা করবো। সো মেইনলি গভর্নেন্সের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে আইটি ডিসিশন মেকিং স্ট্রাকচার, অর্থাৎ যে কোনো মেজর ডিসিশন ইন আইটি। যেমন মেজর ডিসিশন কি হতে পারে? মেজর ডিসিশন হতে পারে যে আমরা সেই সিলেকশন অফ ইআরপি সিস্টেম, অর্গানাইজেশনের জন্য একটা ইআরপি সিস্টেম সিলেকশন, দ্যাটস এ মেজর আইটি ডিসিশন। আইটি ডিসিশন কি হতে পারে? প্রায়োরিটাইজিং প্রায়োরিটাইজিং বিটুইন টু ডিফারেন্ট প্রায়োরিটিস। সে আইটির হাতে এই মুমেন্টে যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে হয়তো একটা সফটওয়্যার প্রজেক্ট নেক্সট 2 মাসে করতে পারবে, বাট বিজনেসে প্রেসিং নিড আছে মাল্টিপল, যে মাল্টিপল জিনিসের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করা প্রয়োজন। দেয়ার হ্যাজ টু বি এ ডিসিশন মেড, তাই না? কারণ আমি তো রিসোর্সটা চাইলেই টেনে বাড়াতে পারবো না। সো যদি একটা ডিসিশন মেক করতে হয় যে ওকে, এই বিজনেসের কোন প্রায়োরিটিটাকে আইটি আগে অ্যাড্রেস করবে, তার আইটি লেভেলে যদি ডিসিশন মেকিং হয়, তাহলে সেই ডিসিশনের জন্য নিউট্রাল কেউ, যে কোম্পানির ইন্টারেস্ট হলিস্টিক্যালি দেখতে পারে, এরকম কাউকে ওখানে প্রেজেন্ট থাকা দরকার। সো দ্যাট ইজ অ্যাচিভড থ্রু দিস আইটি ডিসিশন মেকিং স্ট্রাকচার। এমন ভাবে ডিসিশন মেকিং স্ট্রাকচারটা করা হয় যাতে ওই ডিসিশন মেকিংটাতে যাতে ডিসিশন মেকিংটাতে একটা নিউট্রাল ইয়ে থাকে, কোম্পানির ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউতে থাকে, স্টেক হোল্ডার্স বা শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট যাতে ইনশিওর করা যায়। দের হচ্ছে গিয়ে আইটি তো একজন একটা বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, সে চলতেছে, তার একটা হেড আছে, তার একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, But তার ওভারঅল পারফরমেন্স, অর্থাৎ সে বিজনেসকে কি পরিমাণ এনেবল করতে পারলো, বিজনেসকে কত এফিসিয়েন্টলি সাপোর্ট করতে পারলো, বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করতে পারলো কিনা। সো দিজ আর অল আইটি পারফরমেন্স, তাই না? তার অবজেক্ট আইটির যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে কিছু কেপিআই থাকবে, সিএসএফ থাকবে, whether those were achieved. So এটা তো কাউকে মনিটর করতে হবে এবং ম্যানেজ করতে হবে পারফরমেন্সটা। সো আইটি গভর্নেন্সটা আমাদেরকে এই স্ট্রাকচারটাও দেয় যে হাউ আইটির পারফরমেন্স উইল বি মনিটরড অ্যান্ড ম্যানেজড। দেন কামস হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। হয়তো আইটি নিজে নিজে যদি সবকিছু যখন পলিসি বা সবকিছু করতেছে, ওর মধ্যে কাজের সুবিধার্থে ফাস্টার হওয়ার জন্য, লেস রিসোর্স ডিপ্লয় করতে পারার জন্য, দে মে কাট কর্নার্স, তাই না? দে মে কাট কর্নার্স, আমি নেগেটিভলি যদি বলি, অনেক সময় কাট কর্নার্স, অনেক সময় কি হয়, ওভারলুক করে যায় যে না ওকে, খুব খুব একটা ইগনোর করে যায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট কমপ্লায়েন্স ইস্যু না, এইটা কাজ করার জন্য একটু করতেই হবে, একটু ফাস্ট ট্র্যাক করার জন্য এটা একটু বাইপাস করতেই হবে। বাট দ্যাট পোজেস এ বিজনেস রিস্ক, ওই কমপ্লায়েন্সটা মেবি একটা বিজনেস রিস্ক পোজ করে। সেই ক্ষেত্রে দ্য গভর্নেন্স স্ট্রাকচার, দ্য আইটি গভর্নেন্সের একটা কাজ হচ্ছে গিয়ে এইটাও একটু ওভারসি করা, যে ওয়েদার দেয়ার আর কম্পোনেন্টস, দেয়ার আর লুপহোলস, দেয়ার আর থিংস দ্যাট মে পোজ বিগ রিস্ক ফর দ্য অর্গানাইজেশন। সো ওই জায়গায় কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হয়। সরি। ওকে, সো এইগুলো যদি কম্পোনেন্ট হয়, এবার আমরা বলছিলাম যে আইটি গভর্নেন্সের কিছু স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড আছে, এক্সিস্ট করে কিছু স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। এছাড়াও এই ফ্রেমওয়ার্ক ছাড়াও অনেক সময় অর্গানাইজেশনে তার নিজস্ব নিডের উপরে ডিপেন্ড করে, তার নিজস্ব নিড, তার নিজস্ব প্রায়োরিটিস, তার যে চ্যালেঞ্জগুলো, কারণ কোনো অর্গানাইজেশন থাকতে পারে যার এক্সট্রাঅর্ডিনারি কিছু চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে কি আমি যদি বলি এইগুলা আর রিয়েলি গুড ফর সে এনি অর্গানাইজেশন, জেনারেলাইজড, বাট একটা হাইলি সফিস্টিকেটেড অ্যান্ড কনফিডেন্সিয়াল রিসার্চ অর্গানাইজেশন, এখন তার জন্য এই কোভিড, আইটিআইএল এবং আদার ফ্রেমওয়ার্ক, আইএসও যা স্ট্যান্ডার্ড সেট করতেছে, দ্যাট মাইট নট বি এনাফ। তার হয়তো আরো কিছু স্ট্যান্ডার্ড লাগবে। আপু আমি ক্লাস নিচ্ছি, ডিস্টার্ব হয়তো মা, তুমি অন্য জায়গায় খেলো। তার হয়তো আরো এক্সট্রাঅর্ডিনারি কিছু সিকিউরিটি মেজার লাগবে, তার এক্সট্রাঅর্ডিনারি কিছু প্রোটেকশন লাগবে, কারণ সেটা একটা হাইলি সেন্সিটিভ রিসার্চ একটা অর্গানাইজেশন। সেই ক্ষেত্রে সে তার নিজের ফ্রেমওয়ার্ক করে নিতে পারে, অথবা বেসড অন দিস ISO 27001 ফ্রেমওয়ার্ক, অথবা বেসড অন দিস IEC 38500 ফ্রেমওয়ার্ক, অথবা আইটিআইএল এর ফ্রেমওয়ার্কের উপরে বেস আলোচনা করা আছে যে ওকে, নেটওয়ার্কে যদি ডিভাইস অ্যাটাচ করতে হয়, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, নেটওয়ার্কে কোনো কর্পোরেট নেটওয়ার্কে যদি কোনো নতুন ডিভাইস অ্যাটাচ করতে হয়, তার আগে এটাকে ভাইরাস চেক করে নিতে হবে,
তার আগে এটাকে এনশিওর করতে হবে যে ওর ভিতরে যে অপারেটিং সিস্টেম এন্ড সফটওয়্যার চলছে সবকটা আপডেটেড কিনা, কোনো ভালনারেবিলিটি রয়ে গেছে কিনা, নন ভালনারেবিলিটি, সো আপডেটেড কিনা। তারপর একটা অ্যাপ্রুভাল প্রসেসের ভিতরে এটাকে অ্যাটাচ করতে হবে টু দ্য নেটওয়ার্ক। মেবি ফর দ্যাট রিসার্চ অর্গানাইজেশন উই নিড টু এনশিওর যে এখানে কোনো ইউএসবি কাজ করবে না, কোনো আউটপুট করতে পারবে না, এবং এখানে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রোটেকশন অ্যাপ্লিকেশন থাকতে হবে, একটা ফায়ারওয়াল থাকতে হবে প্রত্যেকটা মেশিনে, সো দ্যাট এইখান থেকে যে ডেটা পাস হচ্ছে, যেখান থেকে যে ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, সেটাও ইজ চেকড অ্যান্ড ফিল্টার্ড অ্যান্ড এনশিওর দ্যাট নো কনফিডেন্সিয়াল ইনফরমেশন ইজ পাসড অন। দ্যাট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি রিকোয়ারমেন্ট। সো আমি ফ্রেমওয়ার্কটাকে এনহ্যান্স করে নিলাম, সেরকম হতে পারে। বাট জেনারেলি যে সমস্ত ফ্রেমওয়ার্ক ইউজ হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে গিয়ে এগুলো কন্ট্রোল অবজেক্টিভস ইন ইনফরমেশন টেকনোলজি, বা কোভিড বলি আমরা, কন্ট্রোল অবজেক্টিভস ফর ইনফরমেশন অ্যান্ড রিলেটেড টেকনোলজি। সো এই জায়গায় আগে রিলেটেড ওয়ার্ডটা ছিল না, রিলেটেড এখন চলে আসছে, কারণ এখন আমরা সবকিছুকে ইনফরমেশন টেকনোলজি বলতে পারি না, বাট ইনফরমেশন এক্সচেঞ্জ করে বা ইনফরমেশন সিকিউরিটি যে সমস্ত কনসার্ন আছে সেগুলো ইনভলভড। এরকম প্রচুর আদার টেকনোলজি আছে, যেমন এখন আইওটি ডিভাইস, যেগুলো ইন্টারনেট অফ থিংস। আই হোপ আই হ্যাভ এক্সপ্লেইনড আইওটি ডিভাইস আর্লিয়ার, তাই না? আইওটি এই জিনিসটা, সেই আইওটি ডিভাইসগুলো ডাইরেক্টলি হয়তো আইটি জিনিস না সবসময়, মেবি এখন খুব মানে হাউস হোল্ড জিনিস বা অফিসে ব্যবহার করার মতো একটা জিনিস। যেমন আমি যদি বলি যে আইওটি ডিভাইসে একটা তো আমরা হোম হোম অটোমেশন সিস্টেম এগুলো ইউজ করি, ওটা যদি বাদ দিই, সে আমি বলছি নানা রকম সিকিউরিটি ডিভাইস আছে, যেমন হচ্ছে গিয়ে আমি দেখছি টোল কালেকশনে, সে কথা কথা ওই দিন দেখলাম, আমি কালকে চিটাগাং গিয়েছিলাম একদিনের জন্য, চিটাগাং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সকালে গেলাম রাতে আসলাম। তো ওখানে আমি দেখলাম টোল কালেকশনে, ফ্লাইওভারে যখন উঠতেছি চিটাগাং এ এয়ারপোর্টে যাওয়ার জন্য, ফ্লাইওভারে যখন উঠতেছি বা ফ্লাইওভার থেকে ফ্লাইওভারে যখন উঠতেছি এয়ারপোর্ট থেকে, তখন আপনারা বোধহয় যারা চিটাগাং গেছেন বা যারা চিটাগাং থাকেন তারা জানেন, ওই জায়গায় যে নতুন টোল কালেকশনের যে মেশিনগুলো আসছে, সেই মেশিনগুলো কি করতেছে অটোমেটিক্যালি গাড়ির, আমি যে গাড়িতে ছিলাম গাড়ির নাম্বার প্লেটের যে নাম্বারটা আমি দেখলাম সামনে টোল কালেকশন বুথের সামনে যে বোর্ডটা রাখা, ওই বোর্ডের মধ্যে উঠে আসতেছে যে চট্টমেট্রো গ অমুক সামথিং একটা নাম্বার। হ্যাঁ, এবং ওখানে গাড়ির টাইপ এবং জিনিসটা কত টাকা বিল আসছে এটা চলে আসছে। তার মানে দে আর ইউজিং স্ক্যানার এখন। তারপরে টোল যেহেতু টাকায় নেওয়া হচ্ছে, সেহেতু হয়তো সময় বেশি লেগে যাচ্ছে, যেমন আমাদের এক্সপ্রেস ওয়ে গুলাতে অনেক জ্যাম লেগে থাকে। এখন দেখতেছি অনেক সময় শুধু টোল পরিশোধের টাইমটাই আমার যেটা টাইম বাঁচতো ওই টাইমটা আসলে টোল পরিশোধে চলে যাচ্ছে। So, এই যে টোল পরিশোধের জায়গাটা, স্পটটা, এই জায়গায় যদি একটা আইওটি ডিভাইস থাকে, ওখানে যেমন নাম্বার ডিটেক্ট করছে, এবং সে যদি এটাকে অনলাইনে সার্ভারের মধ্যে রেকর্ড করে যে কোন কোন, যেটা আমি আই বিলিভ করে যে কোন কোন গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ধরে কোন কোন গাড়ি আজকে সারাদিনে এই টোল পরিশোধ করে গেল, সেটা দিয়ে যদি ক্রস অ্যাকাউন্টিং করে টোল পরিশোধের টাকা, আই উইল নট বি সারপ্রাইজ, প্রবাবলি দ্যাট ইজ দি সিস্টেম। এই যে ডিভাইসটা ওখানে ইনস্টল, দ্যাটস অ্যান আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিংস ডিভাইস, মানে ওইটি ইন্টারনেটে কানেক্টেড, বাট একটা কম্প্রিহেন্সিভ কম্পিউটিং ডিভাইসের মতো। বাট এইটাকে আমরা ডাইরেক্ট আইটি ডিভাইস বলতে পারি না। অথবা আমি যদি বললাম যে টোল কালেকশনটা যদি অটোমেটিক হইতো, আমি যদি মাই ফেয়ার কার্ড অথবা কার্ডের মাধ্যমে অথবা ইনফ্রারেডের মাধ্যমে অথবা আহ, এই কি বলে এটাকে, নিয়ার কি নেটওয়ার্ক, নিয়ার ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক, এনএফএস বলে, হ্যাঁ। আচ্ছা, আমার মাথা কাজ করতেছে না, এনিওয়েজ আমি কয়েক ইয়েতে, so ওই ধরনের নেটওয়ার্কে, হ্যাঁ, যে এরকম ডিভাইস থাকে গাড়িতে, জাপানে বা বিভিন্ন জায়গায়, এখন সিঙ্গাপুর থেকে সব জায়গায় আছে গাড়িতে ডিভাইস, মালয়েশিয়াতেও আছে গাড়িতে ডিভাইস লাগানো থাকে একটা, যেটা ওই ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি দিয়ে যখন গাড়িটা টোল প্লাজা দিয়ে পাস করে, অটোমেটিক্যালি ওই গাড়ির টোলটা পরিশোধ হয়ে যায়, মানে হচ্ছে ওইটা আইডেন্টিটি নিয়ে নেয় এবং হিসাব রেখে দেয় যে এই গাড়ি আজকে পাস করছে। সুতরাং তার যে প্রিপেইড অ্যাকাউন্ট, সে প্রিপেইড অ্যাকাউন্ট থেকে কেটে নিতে থাকে, অথবা তার ক্রেডিট কার্ড থেকে নিতে থাকে, ওনারের ক্রেডিট কার্ড থেকে কেটে নিতে থাকে সঙ্গে সঙ্গে টোলটা। সো ওখানে আর দাঁড়ানো লাগে না কারো, উই নিড দ্যাট কাইন্ড অফ ডিভাইস। এখন এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা তো একটা ডিভাইস যেটার ভিতরে কম্পিউটিং ক্যাপাবিলিটি আছে, যেটার ভিতরে প্রোগ্রামিং আছে, অলমোস্ট লাইক আইটি ডিভাইস, বাট উই উডন্ট সে দ্যাটস টু বি অ্যান আইটি ডিভাইস। দেন আমরা জেনারেলি ওটাকে একটা আইওটি ডিভাইস, জেনারেলি ইউটিলিটি ডিভাইস হিসেবে বলবো, ইউটিলিটি ফ্যাসিলিটি হিসেবে বলবো, আইটি ডিভাইস আসলে বলবো না ইন মোস্ট কেসেস। সো এই জন্য এখানে এখন রিলেটেড টেকনোলজি চলে আসছে, কারণ হচ্ছে কি এটা আসলে শুধু ইনফরমেশন টেকনোলজির ভিতরে আসলে সীমাবদ্ধ আর রাখা যাচ্ছে না। বাট ওয়েন ইট ইজ দিস ফ্রেমওয়ার্ক দ্যাট ট্রাইজ টু এনশিওর যে এই হোয়াট এভার টেকনোলজি ইজ ইউজ, যেটাতে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, দ্যাট ফলোজ সার্টেন স্ট্যান্ডার্ডস, ফলোজ আ মডেল, যেটাতে আমার কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট, পারফরমেন্স মনিটরিং, এই জিনিসগুলো এনেবল হয়। So একটা কোভিড ফ্রেমওয়ার্কে যদি আমরা এভাবে দেখি, লেট মি শো ইউ, আমরা যদি বলি যদি বলি
কন্টেন্টস হবে কোভিড ফ্রেমওয়ার্ক। তাহলে আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি যেমন যদি বলি যে এখানে যেমন হচ্ছে গিয়ে এনশিওর বেনিফিট ডেলিভারি, এনশিওর রিস্ক অপটিমাইজেশন, রিসোর্স অপটিমাইজেশন, মানে এই জায়গাগুলোতে যেমন হচ্ছে গিয়ে যে ডোমেইন গুলাতে কাজ করে, চারটা ডোমেইন নিয়ে কাজ করে, এই চারটা ডোমেইনকে বলে হচ্ছে কি, একটাকে বলা হচ্ছে অ্যালাইন, প্ল্যান, অর্গানাইজ, এটা একটা ডোমেইন। অর্থাৎ যে কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো আইটি ইনভেস্টমেন্ট, যে কোনো আইটি ইনিশিয়েটিভ, তার আসলে বিজনেস অ্যালাইনমেন্ট আছে কিনা বিজনেসগুলোর সাথে, সেটা প্ল্যান করা, যে প্রপারলি এটাকে প্রজেক্ট প্ল্যান করা হচ্ছে কিনা, এবং অর্গানাইজ করা, মানে এইটার অর্গানাইজেশনের মধ্যে কি কি ভুল হতে পারে, কি কি রকমের পিটফল থাকতে পারে, এইগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করা, চেক লিস্টের মতো কাজ করা, এটা যেমন একটা ডোমেইন। একটা ডোমেইন হচ্ছে গিয়ে বিল্ড, অ্যাকোয়ার, ইমপ্লিমেন্ট, হ্যাঁ, বিএআই বলে। সেই বিল্ড, অ্যাকোয়ার, ইমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে যে কোনো সফটওয়্যারের আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট, এই যে আমরা এসডিএলসি বলি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দ্যাট ইজ ইন দিস বিএআই। সো এই ডোমেইনের মধ্যে কি কি ধরনের লুপহোল থাকতে পারে, কি কি ধরনের কন্ট্রোল রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কবিতা আলোচনা করে। আরেকটা হচ্ছে কি ডিএসএস, ডিসিশন সার্ভিস অ্যান্ড সাপোর্ট, ডেলিভার সার্ভিস অ্যান্ড সাপোর্ট, সরি ডিসিশন, ডেলিভার সার্ভিস অ্যান্ড সাপোর্ট। অর্থাৎ আইটি অ্যাজ এ এনেবলার, অ্যাজ অ্যান এনেবলার, অথবা আইটি অ্যাজ এ সাপোর্ট ফাংশন টু দ্য বিজনেস, তার অপারেশনাল এসএলএ কি রকমের থাকতে হবে, তার আসলে সিকিউরিটি, কন্টিনিউইটি, সার্ভিস ম্যানেজমেন্ট, এই জাতীয় জিনিসপত্রে কিরকম রকমের কি কি পয়েন্ট খেয়াল রাখতে হবে, এইটার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয় ডেলিভার সার্ভিস এন্ড সাপোর্ট। আর লাস্ট ডোমেইন, যেটাকে আমরা বলে হচ্ছে কি এমইএ, সেটা হচ্ছে মনিটর, ইভ্যালুয়েট অ্যান্ড অ্যাসেস। অর্থাৎ রেগুলার এই কাজগুলা যা আইটি অপারেশনের মধ্যে ইনভলভ, প্রজেক্টের মধ্যে ইনভলভ, সেগুলাকে প্রত্যেকটা ফুলফিল করা হচ্ছে কিনা, প্রত্যেকটা আসলে পারফর্ম করছে, ডিজায়ার্ড পারফরমেন্সে পারফর্ম করতেছে কিনা, সেটা মনিটর করা এবং অ্যাসেসমেন্ট করা, দ্যাট ইজ এই ফ্রেমওয়ার্কের একটা কন্টেন্ট, একটা কম্পোনেন্ট ডোমেইন। সিমিলারলি আমরা দেখেছি আইটিআইএল, আরেকটা ফ্রেমওয়ার্ক, এটাকে বলে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি। এই জায়গায়ও আপনি দেখবেন ভেরি মানে ওয়ে এই অনেক বড় এমফাসাইজ হচ্ছে গিয়ে অন বিজনেস কন্টিনিউইটি, ডিজাস্টার রিকভারি, হ্যাঁ, এই ধরনের ফাংশনগুলা। আমরা তো বিজনেস কন্টিনিউইটি, ডিজাস্টার রিকভারি কি থাকে আগে বোধহয় এক্সপ্লেন করেছিলাম, আমরা রিপিট করতেছি না। হুম। So, ওই ধরনের জিনিসপত্রে কি কি জিনিস দেখতে হবে, এইগুলা থাকে ব্যাকআপ, রিকভারি, মোস্টলি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড যে ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেটাকে প্রোটেক্টেড রাখতে পারে, সেই বিষয়ক আলোচনাটা বেশি থাকে। আর এমনিতে অপারেশনাল এফিসিয়েন্সি, যে সব জায়গায় আইটি অপারেশনের মধ্যে যে সমস্ত জায়গায় আইটি অপারেশনাল এফিসিয়েন্সির এনশিওর করার প্রয়োজন হয় বা ওখানে ল্যাকিং দেখা যেতে পারে কোনো কারণে, ওই জায়গাগুলা এই আইটিআইএল, এই এই লাইব্রেরিতে, ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরিতে ওই সমস্ত পয়েন্টগুলা কম্প্রিহেন্সিভ ভাবে মেনশন করা যায়। যেমন হচ্ছে কি আমি যদি বলি সে ডাটা ট্রান্সফার, অথবা আমি যদি হ্যাঁ ডেটা ট্রান্সফারের কথা যদি বলি, যে একজন এক্স এমপ্লয়ি, একজন এমপ্লয়ি যিনি চলে যাচ্ছেন, তার ডেটাটা ট্রান্সফার করতে হবে, হ্যাঁ, তার ডেটাটা ট্রান্সফার করতে হবে ইনটু নিউ, নতুন ইউজার। এই ডেটা ট্রান্সফার করার সময়, এই ডেটা ট্রান্সফার করার সময় কি কি ধরনের জিনিস খেয়াল রাখতে হবে বা এনশিওর করতে হবে, কোথায় কোথায় আসলে এইটার জন্য অর্গানাইজেশন সাফার করতে পারে, এইটা ল্যাবসের জন্য, সেটা যেমন এই লাইব্রেরিতে, ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি যেটা, এই লাইব্রেরিতে কিছু আলোচনা এখানে থাকবে, কিছু গাইডলাইন এখানে থাকবে, এবং গাইডলাইনের সাথে এটাকে একটা চেকলিস্ট হিসেবে ইউজ করা হয়। এই ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে একটা চেকলিস্ট হিসেবে ইউজ করা হয়, যখন ওই কাজটা পার্টিকুলার ট্রান্সফারটা করা হচ্ছে, তখন ইট উইল অ্যাক্ট লাইক আ চেকলিস্ট, হেল্প লাইক আ চেকলিস্ট, যে ওকে এইটা করা হয়েছে কিনা, এভাবে কমিউনিকেট করা হয়েছে কিনা, তার ক্রেডেনশিয়াল সব ডকুমেন্ট করা হয়েছে কিনা, এবং ডকুমেন্ট করার সময়, ডকুমেন্ট করার পরপরই ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল মানে কি, যত ইউজার নেম পাসওয়ার্ড একজনের কাছে থাকে, যাওয়ার আগে তার কাছে যে পাসওয়ার্ড গুলো নেওয়া হয়েছে, এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করা হয়েছে কিনা, কারণ পাসওয়ার্ডটা তার তো জানা আছে, সুতরাং উনি চলে যাচ্ছেন, আমি লিখে রাখলাম, বাট দ্যাট ইজ নট এনাফ, এটাকে চেঞ্জ করতে হবে, নতুন পাসওয়ার্ড এনঅ্যাক্ট করতে হবে। সো এই জাতীয় গাইডলাইন অ্যান্ড চেকলিস্ট গুলো এই ফ্রেমওয়ার্কটা অফার করে। এছাড়াও নানান রকমের ফ্রেমওয়ার্ক থাকে। সাইবার সিকিউরিটি গভর্নেন্সের জন্য এনআইএসটি ফ্রেমওয়ার্ক খুব পপুলার, যেটা ক্লাউড সার্ভিসগুলো খুব বেশি ইউজ করে। আইএসও ফ্রেমওয়ার্ক 27001, সেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড। আইএসও আইসি 38500, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, কি করে আইটি ডিসিশন মেকিং হবে, সেই জাতীয় জিনিসগুলোকে ডিকটেট করে। সো দিজ আর দ্য ফ্রেমওয়ার্কস, যেগুলো সাধারণত আমরা কমনলি দেখি। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সিএমএমআই ফ্রেমওয়ার্ক আছে। দেন হচ্ছে গিয়ে এমনিতেও ডাইরেক্টলি আইএসও ছাড়াও সিক্স সিগমা ইউজ করা হয় অনেক সময় সফটওয়্যার ডেভেলপমেন্টে বা আইটির ক্ষেত্রে। সো দিজ আর অল ফ্রেমওয়ার্কস দ্যাট গভর্নস দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অর অ্যাকসেপ্টেবল অর আনএক্সেপ্টেবল থিংস ইন আইটি অপারেশনস।
এখন আসি আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আইটি গভর্নেন্স স্ট্রাকচারের যে রোল। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আইটির যে কোনো ডিসিশন মেকিং কে তিনটা গভর্নিং স্ট্রাকচার বা লেয়ার, গভর্নেন্স স্ট্রাকচার বা লেয়ারে আমরা ধরতে পারি। একটা হচ্ছে গিয়ে এই যে আমরা যখন বললাম যে কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনমেন্ট, অর্থাৎ কর্পোরেট যা চিন্তা করছে, কর্পোরেট মানে কি, কোম্পানি, কোম্পানি লেভেলে বা অর্গানাইজেশন লেভেলে যা চিন্তা হচ্ছে, যে নেক্সট মাইলস্টোন চিন্তা করা হচ্ছে, ওয়েদার আমার আইটির প্ল্যান এবং পলিসি অ্যান্ড প্রসিডিউর, প্রজেক্ট, এই জিনিসগুলো ওর সাথে ইন অ্যালাইনমেন্ট কিনা। হুম, সেইটা দেখার দায়িত্ব বা সেইটা সম্পর্কে ফাইনাল ডিসিশন নেওয়ার, দেখান না, সেটার জন্য ডকুমেন্ট প্রিপারেশন এগুলো কিছু বোর্ড অফ ডিরেক্টরসরা করবে না। বোর্ড অফ ডিরেক্টরদের কাছে বোর্ড মিটিং এ প্রেজেন্ট করতে হয় যে আমরা সে এই নতুন ধরনের একটা বড় আইটি ইনভেস্টমেন্টে যাচ্ছি, which is in alignment with our corporate strategy. Board will review and make a decision. সো ওইখান থেকে যদি ডেভিয়েটও করতে হয়, কখনো চেঞ্জ করতে হয়, তাহলে বোর্ড উইল নিড টু বি ইনভলভড। ওকে, সেই ক্ষেত্রে board becomes a governing body of one layer, of a top layer governing body. Then comes senior management. When we say senior management, these are generally CXOs, অর্থাৎ কোম্পানি লিডারশিপে যারা লিডার্স তারা। হুম, এই সিনিয়র ম্যানেজমেন্ট তারা আসলে যে জিনিসটা খেয়াল করে সেটা হচ্ছে গিয়ে আইটি সাপোর্ট বিজনেস নিডস। একটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে কর্পোরেট স্ট্র্যাটেজিকে আইটি স্ট্র্যাটেজি অ্যালাইন করে, আর একটা হচ্ছে গিয়ে আইটি সাপোর্টটা অ্যাভেলেবল ফর অল কাইন্ডস অফ বিজনেস নিডস। যেমন আমি যদি বলি, কয়েকদিন আগে আমি একটা ডিসিশন মেকিং এ আই ওয়াজ জাস্ট কাইন্ড অফ ইনভলভড অ্যান্ড এমফাসাইজড অন দ্যাট। সেটা হচ্ছে গিয়ে আমি যে অর্গানাইজেশনে এখন ফুল টাইম টাইম দিই বা কাজ করি, সেই অর্গানাইজেশনে আমাদের আহ, হুম সে নানা রকমের রেভিনিউ চ্যানেল থাকে, তাই না? রেভিনিউ চ্যানেল কিরকম থাকে, ওয়াকিং, সে আমি যদি একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনের কথা বলি, তাহলে পেশেন্ট যারা ওয়াকিং করে, তারা যারা বিলিং করছে, এটাকে আমরা বলি ওয়াকিং চ্যানেল। অনলাইনে কিছু সেল হতে পারে, একটা যে হোম বেস সার্ভিস চ্যানেল যেটা রিমোটলি হয়। হুম, একটা হতে পারে আমার ল্যাবে, ডাইরেক্ট টু ল্যাব, অর্থাৎ ডাইরেক্ট ল্যাবে কেউ স্যাম্পল পাঠাচ্ছে, হ্যাঁ, যে ডায়াগনস্টিক করার জন্য। আবার হতে পারে এমন একটা রেভিনিউ যেটা পার্টনারশিপের থ্রু দিয়ে আসছে। এখন প্রত্যেকটা রেভিনিউকে আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট, টু হোল্ড অ্যাকাউন্টেবল, টু হোল্ড স্পেসিফিক টিমস অ্যাকাউন্টেবল, তাই না? কারণ কি, অ্যাকাউন্টেবল যদি আমি হোল্ড না করি, তার টার্গেটের এগেইনস্ট যদি অ্যাকাউন্টেবল হোল্ড না করি রেভিনিউর জন্য, তাহলে অর্গানাইজেশন ইভেনচুয়ালি উইল সাফার, পিপল উইল নট পুশ ফর স্ট্রেচ টার্গেটস। এখন এই অ্যাকাউন্টেবল ঠিকমতো করার জন্য আমাকে জানতে হবে, প্রপারলি ট্র্যাক করতে পারতে হবে যে এক্স্যাক্টলি কোন ইনভয়েসটা কোন খাতে বা কোন রেভিনিউর এই ড্রাইভার থেকে আসছে, চ্যানেল থেকে আসছে। এই জিনিসটা আমি যে অর্গানাইজেশন আছে, এই জিনিসটা একটু একটা উইকনেস ছিল, বড় ধরনের উইকনেস ছিল অনেক বছর ধরে, যেটাকে প্রপারলি একটা গেসের মাধ্যমে বেশ কিছু রেভিনিউকে গেস করে করে অ্যালোকেট করা হতো, যে এইটা বোধহয় এইটা এই চ্যানেল দিয়ে ড্রাইভ হয়েছে, এই রেভিনিউটা এই চ্যানেল দিয়ে ড্রাইভ হয়েছে। কারণ দের আর সার্টেন ট্রিকি এরিয়াস। নাও অ্যাজ আ সিনিয়র ম্যানেজমেন্ট, অ্যাজ এ সিনিয়র ম্যানেজমেন্ট হ্যাড থেকে আই হ্যাভ ডিক্টেটেড আইটি, যে আইটি এভাবে করে চলবে না, আমার বিজনেস থেমে থাকতে পারবে না, আমার বিজনেসে এই ইনএফিসিয়েন্সি থাকতে পারবে না। সো ইউ উইল হ্যাভ টু ডেভেলপ দ্যাট টুল, ইউ উইল হ্যাভ টু ডেভেলপ এ মেকানিজম হাউ উই ক্যান properly track all the revenue by channels. So this is a business need and we need IT support. এই জায়গায় সিনিয়র ম্যানেজমেন্ট উইল গেট ইনভলভ এই ধরনের ডিসিশনের জন্য। সো বোর্ড অফ ডিরেক্টর দেখবে হচ্ছে কি মেইনলি কোম্পানির গোলের সাথে আইটি ইনভেস্টমেন্ট, আইটি স্ট্র্যাটেজি, কোম্পানির 5 বছরের যে ভিশন আছে সেটার সাথে আইটির যে 5 বছরের ভিশন আছে, ওয়েদার দ্যাট ইজ অ্যালাইন্ড। কারণ ওই সময় গিয়ে 5 বছর পরে গিয়ে আইটি যদি বলে যে না, আমরা তো আসলে অন্য কাজে বিজি ছিলাম, এই জিনিসটা করা হয়নি, তাহলে তো আর হবে না। যেমন 5 বছর পরে ভিশন হচ্ছে কি আমাদের সারা দেশে ব্রাঞ্চ থাকবে। এখন আইটি যদি ওই ভিশনটাকে পরোয়া না করে অন্যান্য কাজে প্রায়োরিটাইজ করে, এবং ভিশনের একটা কাজ আইটির জন্য ছিল হচ্ছে গিয়ে সফটওয়্যারটাকে এমনভাবে তৈরি করা বা এমনভাবে মডিফাই করা, যে মেইন সফটওয়্যারটাকে, যেটা যে কোনো ব্রাঞ্চ হিসাবে যাতে কাজ করতে পারে, আমি যাতে ব্রাঞ্চের ট্রানজাকশন এবং সমস্ত ইনপুট আলাদাভাবে ট্র্যাক করতে পারি। সো দ্যাট ওয়াজ অ্যান অবজেক্টিভ, আইটি অবজেক্টিভ। বোর্ড অফ ডাইরেক্টর উইল এনশিওর যে এই অবজেক্টিভগুলো আর আন্ডারস্টুড অ্যান্ড প্ল্যান্ড। কারণ আমার 5 বছরের গোলের আইটি যদি প্ল্যান করে যে সে 8 বছর পরে করবে, তাহলে এটা হবে না, তাই না? বিজনেস সাফার করবে। So, সেটা হচ্ছে বিজনেস সাফার করলে মানে স্টেক হোল্ডার সাফার করবে, এটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস এর দায়িত্ব। দেন হচ্ছে আইটি স্টিয়ারিং কমিটি, মেইনলি ফর্ম করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। যখন কোনো প্রজেক্ট, প্রজেক্ট ইজ অ্যাবাউট চেঞ্জ, যখন কোনো লার্জ প্রজেক্ট কিক অফ করা হয়, প্রজেক্ট শুরু করা হয়, রিগার্ডলেস অফ আইটি অর অন্য ফাংশন,
অন্য ফাংশনও যখন প্রজেক্ট ইয়ে করা হয়, নিয়ম হচ্ছে গিয়ে এই প্রজেক্টটার ভিতরে থাকা অবস্থায় কিছু কমিউনিকেশন হবে, কিছু এক্সচেঞ্জ হবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে কি কি আপডেট হচ্ছে, মানে কি কি জিনিস আপডেটটা কতটুকু, কতটুকু প্ল্যানের মধ্যে কতটুকু অ্যাচিভ হলো, কোনটা ল্যাগিং করতেছে, কোন জায়গায় রিসোর্স রিকোয়ারমেন্ট, রিসোর্সের জন্য বটলনেক হয়ে বসে আছে। সো এই ধরনের জিনিসপত্র হ্যাজ টু বি রেগুলারলি কমিউনিকেটেড টু হুম, কমিউনিকেটেড টু আ স্টিয়ারিং কমিটি, যারা আসলে এই প্রজেক্ট ম্যানেজারকে এবং প্রজেক্টের যে টিমকে, তাদেরকে দে উইল হোল্ড অ্যাকাউন্টেবল ফর দ্য প্রজেক্ট প্রগ্রেস অ্যান্ড ডেলিভারিজ অ্যান্ড কস্ট অফ ফর দ্য প্রজেক্ট, রিসোর্স ফর দ্য প্রজেক্ট। অলসো they will bring in management support to the project if the project suffers for any resource shortage, be human resource, be it other resource, be it financial. সো এইটা হচ্ছে গিয়ে একটা স্টিয়ারিং কমিটির রোল। সো এইটাও একটা গভর্নেন্সের পার্ট, কারণ স্টিয়ারিং কমিটি আইটি যত প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোকে গভর্ন করতেছে। দেন আমরা আলোচনা করেছি সেগ্রিগেশন অফ ডিউটিজ ইন আইটি। এটা আসলে আম, যেটা হয় যে আইটিতে যখন আমরা বাইরে থেকে দেখি, এক্সটার্নাল থেকে দেখি, আইটি অ্যাজ এ ফাংশন মনে হয় যে আইটি সবাই বোধহয় একই জিনিসে এক্সপার্ট, সবাই কম্পিউটার ঠিক করতে পারে, সবাই সে ইলেকট্রনিক্স জিনিসপত্র রিপেয়ার করতে পারে। আমরা ধরে নিই সবাই হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারে। সো যে কোনো ধরনের হেল্প আমরা আইটির যে কোনো পার্সোনালের কাছে অনেক সময় চেয়ে ফেলি। এটা আসলে রং। এটা হচ্ছে কি ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ আইটি ফাংশনালিটিস। কিরকম? জেনারেলি আইটির মধ্যে অনেকগুলা সাব ফাংশন থাকে, খুব ক্রিটিক্যাল এবং মেজর সাব ফাংশন থাকে, এবং এমন সিনারিও থাকে যে একজন একজন একটা সাব ফাংশনের এক্সপার্ট হলে সে হয়তো অন্য সাব ফাংশনের কাজ হয়তো জানেই না বা খুব কম জানে। ওয়ান ক্যানট বি এক্সপার্ট ইন অল দ্য সাব ফাংশন। সাব ফাংশন গুলো কি? সাব ফাংশন হচ্ছে গিয়ে কেউ হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, ইভেন সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে দের ইজ এ ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, দের ইজ এ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, দের ইজ এ ডেটা ইঞ্জিনিয়ার। সো তাদেরও রোলের মধ্যে পার্থক্য আছে। যে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার সে হয়তো ব্যাক এন্ড এর লজিক টজিক গুলো করতে পারে না, ফ্রন্ট এন্ডের ইঞ্জিনিয়ার ফ্রন্ট এন্ডের ডিজাইনটুকু করে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার কাছে পাঠায় দেয়। এখন এই যে সেগ্রিগেশন আইটির ভিতরে, উইদিন আইটি কিছু সাব চ্যানেলের ভিতরে সাব সাব চ্যানেল বা ওয়ার্ক লেভেল হিসেবে নানান রকমের হায়ারার্কি এবং স্ট্রাকচার থাকতে পারে। ওকে, সো এই জিনিসটা আসলে আমরা গভর্নেন্সের মাধ্যমে, হ্যাঁ, এই জিনিসটা আমরা গভর্নেন্সের মাধ্যমে আরেকটা জিনিস ইনশিওর করি, সেগ্রিগেশন অফ ডিউটিস, যাতে ওই জায়গায় যে কার কতটুকু টেকনিক্যাল ডিউটি, কার কতটুকু বিজনেস ওরিয়েন্টেড ডিউটি, সফটওয়্যার সাথে কে ইনভলভ, সে ওখানে সাইন অফ এবং চেক ইন এগুলো নিচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখার যে দায়িত্ব প্রত্যেকের, এই দায়িত্বগুলা তারা করতেছে কিনা বা তারা যে ঠিক মতো করতে পারবে, তাদের ডিউটি গুলাকে ডিফাইন করে দেয়। এটি সেগ্রিগেশন অফ ডিউটি, যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আসে, ফ্রড না হয়। এইটাই মোটামুটি সেগ্রিগেশন অফ ডিউটি। সরি, আমি কোথায় একটু বেশি টায়ার্ড, 4:07। ওকে, আইটি স্ট্যান্ডার্ডস, পলিসি এন্ড প্রসিকিউরস, এটা বোধহয় আমরা আলোচনা করেছিলাম, তাই না? এমনিতে এই এই স্লাইডে না হলেও এমনি বোধহয় আলোচনা করেছিলাম, আই রিমেম্বার। সেটা হচ্ছে গিয়ে আমরা পলিসি এবং প্রসেসের মধ্যে পার্থক্য কি, এইটা দিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, যে পলিসি এবং প্রসেসের ভিতরে পার্থক্য কি, রিগার্ডলেস অফ আইটি, রিগার্ডলেস অফ এনিথিং। পলিসি হচ্ছে গিয়ে হাই লেভেল ডিরেকশন। স্যার জাস্ট গিভ মি আ সেকেন্ড, একটু কফি নি। জি স্যার। সরি, কেউ কিছু বলছেন কি? সো পলিসি যখন বলতেছি, পলিসি হচ্ছে গিয়ে হাই লেভেল ডিরেকশন, যে something needs to be protected, something needs to be audited, something needs to be documented or tracked। এই যে কিছু একটা ট্র্যাক করতে হবে, এইটা হচ্ছে ওই কিছু একটার জন্য একটা ডিরেকশন, হাই লেভেল ডিরেকশন। ওই জিনিসগুলো, হাই লেভেল ডিরেকশন গুলো থেকে পলিসিতে। প্রসেস হচ্ছে কি, ইটস এ ব্রেকডাউন অফ এক্সিকিউশন স্টেপস, অর্থাৎ সিকুয়েন্সিয়াল সেট অফ অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ আ পলিসি অবজেক্টিভ বা অ্যাচিভ আ অবজেক্টিভ, যেটা পলিসিতে এই ডিরেকশনটা বলা আছে। এরকম অবজেক্টিভ, সেটা হতে পারে একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, হুম, সরি ইআরপি ইমপ্লিমেন্টেশন প্রসেস, সেটা হতে পারে
একটা credit approval process. So a process will involve a set of activities, series of activities, sequential, যেটা দিয়ে আমরা যে কোনো একটা কাজ সমাধা করতে পারবো বা শেষ করতে পারবো, ওইটাকে বলি আমরা প্রসেস। আর প্রসেস বা প্রসিডিউর। আর স্ট্যান্ডার্ডস বলি হচ্ছে কি, যখন আমরা ওখানে খুব স্পেসিফিক টাইম লাইন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি এই জাতীয় জিনিস যখন বলি, হ্যাঁ, এই যে যখন স্পেসিফাই করে দিই, যেমন হচ্ছে কি এই জায়গায় রেসপন্ড করতে হবে বাই উইদিন 24 আওয়ার্স, সি দিস 24 আওয়ার্স বিকামস এ স্ট্যান্ডার্ড। সেম, আমি যদি স্ট্যান্ডার্ড করে দিই যে ইমিডিয়েটলি কোনো একজন যদি কোনো কিছু ইমেল পাঠায়, সেই ইমেলটা ইমিডিয়েটলি চলে যাবে, এটা ডিলে করবে না, কারণ ডিলে করলে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে এর মধ্যে নেটওয়ার্ক কানেকশন ছুটাই দিল বা অফ করে দিল ল্যাপটপ, তাহলে ইমেলটা যাবে না, ইম্পর্টেন্ট। তো ইমেল পলিসির মধ্যে আমি হয়তো একটা স্ট্যান্ডার্ড সেট করলাম যে ইমেল সার্ভার যে কাজটা করবে, সমস্ত সিস্টেম ইন অ্যান অর্গানাইজেশন উইল বি কনফিগার্ড অ্যাজ সাচ যে ইমেল সেন্ড বাটন চাপার সাথে সাথে ইমেলটা চলে যাবে, ডিলে করবে না, কোথাও কোনো লুপ করবে না। সো দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ স্ট্যান্ডার্ড। সো পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, প্রসিডিউর অ্যান্ড স্ট্যান্ডার্ড। সো আইটি স্ট্যান্ডার্ডের মধ্যে যেগুলিকে অল টুগেদার আমরা বলতে পারি গভর্নেন্সের পার্ট। হ্যাঁ, একটা গভর্নেন্সের পার্ট, যে সেখানে পলিসি থাকবে, সেখানে প্রসিডিউর গুলো, যেহেতু পলিসিকে এক্সিকিউটেবল করতে হবে, সেখানে প্রসিডিউর ডিটেল করা থাকবে, এবং সেখানে স্ট্যান্ডার্ডস সেট করে দেওয়া থাকবে টু প্রিজার্ভ ইন্টারেস্ট অফ দ্য স্টেক হোল্ডার্স। সো আমরা যদি দেখি যে এই ধরনের স্ট্যান্ডার্ড গুলো ডিফাইন করে অনেকগুলো ফ্রেমওয়ার্ক, যা আমরা আলোচনা করলাম একটু আগে, ওই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো এই ধরনের স্ট্যান্ডার্ড ডিফাইন করে দেয়। যেমন হচ্ছে এখানে এক্সাম্পল হচ্ছে গিয়ে ISO 27001 ইনফরমেশন সিকিউরিটি, এই জায়গায় দেখা যাবে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আসে যে কত ফ্রিকুয়েন্টলি ভাইরাস চেক করতে হবে, কত ফ্রিকুয়েন্টলি আপডেটের জন্য চেক করতে হবে। So এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে দিই ফ্রেমওয়ার্কের ভিতরে, যে এত ফ্রিকুয়েন্টলি যদি করা হয়, তাহলে ইট ইজ মোর লাইকলি যে অর্গানাইজেশনে ওই ধরনের ভালনারেবিলিটি থাকবে না, ওই ধরনের রিস্ক ম্যানেজ থাকবে। সো ওইটা যেমন ISO 27001 যেটা সিকিউরিটি নিয়ে ডিল করে, সেখানে ডিফাইন করা আছে। সো দ্যাট মিনস দ্যাট পলিসি, দ্যাট ফ্রেমওয়ার্ক কামস উইথ এ লট অফ স্ট্যান্ডার্ডস, নট অনলি পলিসি অ্যান্ড প্রসিডিউর। তাদের ভিতরে পলিসি প্রসিডিউর থাকে কিছুটুকু, বাট ইটস মোর অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড। হোয়াট ডু ইউ অ্যাচিভ, হাউ ডু ইউ অ্যাচিভটা ইজ নট দ্য মেইন থিং, হোয়াট ডু ইউ অ্যাচিভ। দেন হচ্ছে কি আইটি পলিসিস অ্যান্ড গাইডলাইন্স যদি বলি, তাহলে এই জায়গায় আইটি সিকিউরিটি অপারেশন, দেন হচ্ছে কমপ্লায়েন্স, দেন হচ্ছে গিয়ে পারফরমেন্স ম্যানেজমেন্ট আইটি ডিভাইসের, এই জাতীয় জিনিসগুলা কিভাবে করে ম্যানেজ হবে, সেটার ইন্টারনাল রুল গুলাকে সেট করা হচ্ছে আইটি পলিসি অ্যান্ড গাইডলাইন্স। অর্থাৎ এখন আমি যদি বলি যে আম, হুম, সে কেউ একজন কিছু একটা অ্যাডমিনিস্ট্রেট করবে, স্যার আমি কি বলতেছি, রুল যেটা বলতেছিলাম, রুল হচ্ছে গিয়ে একজন, কারো একজন রোল অ্যাসাইন করা হবে। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড থাকে, ইউজার নেম পাসওয়ার্ড আমি কতটুকু পারমিশন পাবো, কতটুকু অ্যাক্সেস পাবো, তা ডিপেন্ড করে আমি একজন ইউজার, আমাকে কি রোলে অ্যাসাইন করা হয়েছে। আমি আইটি ল্যাঙ্গুয়েজে বলতেছি, রোল বলতে একটা অ্যাপ্লিকেশনে একটা প্রোফাইলকে বা একজন মানুষকে একটা রোল করা হয়, যে এই রোলের মধ্যে তার হচ্ছে গিয়ে এই জিনিস দেখা দরকার, এই জিনিস দেখার দরকার নাই। একদম নিট টু বেসিস একটা প্রোফাইল তৈরি করা হয়, যে প্রোফাইলটা ইউজ করা হয় টু কন্ট্রোল সিকিউরিটি, টু কন্ট্রোল অ্যাক্সেস ফর দ্যাট ইন্ডিভিজুয়াল। সো ওই জিনিসটা এরকম ভাবে সেট ইন্টারনাল রুলস ফর আইটি সিকিউরিটি অ্যান্ড অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স, এবং এটাকে রেগুলারলি রিভিউ করতে হয়, আপডেট করতে হয়। কারণ কি, অর্গানাইজেশন ইজ ভেরি চেঞ্জিং একটা এন্টিটি। সাধারণত ট্রেডিশনাল অর্গানাইজেশন কম চেঞ্জিং, বাট মডার্ন অর্গানাইজেশন বিভিন্ন জিনিসের জন্য সবসময় চেঞ্জিং। এটা যে শুধু আহ, কি বলে এটাকে ডাইনামিক অর্গানাইজেশন হইতে হবে তা না। ইভেন ট্রেডিশনাল অর্গানাইজেশনও অনেক সময় হয় না যে এনভায়রনমেন্টে কোনো কিছু চেঞ্জ হয়েছে, কোনো একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, লিগালিটি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে অর্গানাইজেশনও ওই চেঞ্জগুলো আনতে হবে। এখন এই চেঞ্জগুলো যদি না আনা হয়, এটা যদি কোনো গাইডলাইন না থাকে, যে ফ্রেমওয়ার্ক না থাকে, যে সাজেস্ট করতেছে যে হাউ টু ইভ্যালুয়েট অর হাউ ফ্রিকুয়েন্টলি টু ইভ্যালুয়েট অল দ্য চেঞ্জেস দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে আমাদের পলিসি প্রসিডিউর সব আউটডেটেড হয়ে যাবে। সো এই জায়গায় এই কমপ্লায়েন্সের জন্য এবং এর জন্য রেগুলারলি রিভিউ অ্যান্ড আপডেট করতে হবে। আচ্ছা গাইস, আই থিঙ্ক ইউ উইল হ্যাভ টু এক্সকিউজ মি ফর 10-15 মিনিটস। হ্যাঁ, আমি আসলে আজকে ক্লাসের ইয়েতে যে এই টাইমে যে দিবে, আমার প্ল্যান ছিল ডিফারেন্ট, আমাকে একটু জাস্ট একটু ঘুরে আসতে হবে। হ্যাঁ, একটু ফ্রেশ ঠিক হয়ে আসতে আছে হবে। স্যার।
I জি have স্যার। been working since ফজরের টাইম থেকে কাজ করতেছিলাম। হ্যাঁ, so I've become really, really tired. আজকে আমার তাহলে খুব 20 মিনিট পরে ইম্পর্টেন্ট ফিরবে ইস্যু। স্যার, 15-20 আমরা মিনিট আমি 15-20 মিনিট পরে ফিরি। হ্যাঁ, তখন আর ব্রেক দিব না। আমরা 15-20 মিনিট এই ব্রেকটা নিয়ে 15-20 মিনিট পরে লেট মি গেইন সাম এনার্জি, টেক ফুড অ্যান্ড দেন জাস্ট এন্ড দ্য ক্লাস। হ্যাঁ, তারপরে ঠিক ক্লাসটা আছে নিয়ে স্যার। নেবো। আমার ব্রেইন ভালো কাজ করতেছে না, প্রবাবলি সুগারের বড় অভাব হয়ে গেছে। ট্র্যাক হারায় ফেলতেছে মনে হচ্ছে। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক স্যার আছে, অবশ্যই স্যার। 15-20 মিনিট পরে আমরা 15-20 মিনিট জি পরে স্যার। ইয়ে করছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন স্যার।
লাঞ্চটা করে নিলাম, আশা করি সবাই আছেন। 21, ঠিক আছে, get started. আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে কি আইটি স্ট্যান্ডার্ডস, আইটি পলিসিস, গাইডলাইন্স এন্ড আইটি প্রসিডিউরস। সো আমি যেটা বললাম যে পলিসি তো উই হ্যাভ ডিসকাস, হোয়াট ইজ পলিসি, প্রসিডিউর ডিসকাস করেছি, স্ট্যান্ডার্ডস হচ্ছে কিছু স্পেসিফিক কিছু পয়েন্টার দেওয়া হয় বা স্পেসিফিক কিছু মেজার দেওয়া হয় যেটার এগেইনস্টে বেঞ্চমার্ক করে বা কম্পেয়ার করে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওয়েদার সামথিং ইজ কমপ্লাইড অর নট। আমরা লাস্ট আলোচনা করতেছিলাম হচ্ছে কি আইটি পলিসিস এন্ড গাইডলাইনের মধ্যে যখন আলোচনা করছিলাম যে সেট ইন্টারনাল রুলস ফর আইটি সিকিউরিটি অপারেশন কমপ্লায়েন্স, তার মানে হচ্ছে কি এই জায়গাটাতে আমরা গভর্নেন্স পলিসির এই জায়গাটাতে সাধারণত ইনপ্রেস হচ্ছে কি যখন আমরা হয়তো রিটেন ফর্মে না হলেও যে একটা কাজ যে করার একটা পার্টিকুলার নর্ম আছে যে এই স্টেপের পরে এই স্টেপ করা হবে, স্টেপ এর পরে বি করা হবে, সি পরে ডি করা হবে। এই যে নর্ম গুলো, দিজ আর ইন্টারনাল রুলস যেগুলো আইটি অপারেশনস এন্ড কমপ্লায়েন্স ইনশিওর করার জন্য ইউজ করা হয়। আরেকটা এই একটা অ্যাঙ্গেল হচ্ছে কি চিন্তা করা যে এইটা হ্যাজ টু বি অলওয়েজ রিভিউড, হ্যাঁ, এবং আপডেটেড, কারণ আমাদের সবসময় বিজনেস এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। এটা সবসময় মাথার মধ্যে রেখে দিতে হবে যে বিজনেস এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং, নাথিং ইজ কনস্ট্যান্ট। সো চেঞ্জটাকে মাথায় রেখে সবসময় এটাকে যে কোনো কিছু হয়, সেটা আইটি পলিসি হোক, অন্য কোনো পলিসি হোক, প্রসিডিউর হোক, এইটা দেখা যায় কি যে চেঞ্জটাকে অ্যাডপ্ট না করলে একটা ছোট্ট জিনিস হয়তো এখন সবাই জানে যে এটুকু আমি চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের প্রসেসে আগে ছিল এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি ছিল, আমার এই বি থেকে সি এই জায়গাটা আমরা একটু এখন ওভারলুক করব, কারণ এখনকার চেঞ্জ এনভায়রনমেন্টে এটা অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা পলিসিতে বা প্রসিডিউরের মধ্যে আপডেট করলাম না। তাতে কি হলো, একটা নন কমপ্লায়েন্স শুরু হলো, বাট দিস ওপেন্স আপ আ ডোর ফর আদার নন কমপ্লায়েন্সেস। তখন এই প্রসেসটাই একটা সময় গিয়ে পুরোটা কলাপস করবে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সবার জন্য যে যে কোনো পলিসি বা প্রসিডিউরকে রেগুলার আপডেটের মধ্যে রাখা, রেগুলার রিভিউর মধ্যে রাখা, সুতরাং আমাদের পলিসির বাইরে বা প্রসিডিউরের বাইরে কোনো কিছু না করতে হয়। আইটি প্রসিডিউরের মধ্যে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটা আসলে কি ওয়ার্ক ফ্লোটাকে ডিফাইন করে। প্রসিডিউর যখন আমি বলতেছি তখন এটাকে ওয়ার্ক ফ্লোটাকে ডিফাইন করে স্টেপ বাই স্টেপ, যে কিভাবে করে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে বা এক পার্সন থেকে এক পার্সনে, এক রোল থেকে আরেক রোলে কিভাবে কাজটা আলটিমেটলি সমাধা হবে। এখানে যেমন একটা এক্সাম্পল আলোচনা করা হচ্ছে, যেমন ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট রেসপন্স কি জিনিস, যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা অ্যাডভার্স ইভেন্টকে বলা হয় ইনসিডেন্স। ইনসিডেন্স যখন আমরা ওয়ার্ডটাকে আলাদাভাবে বলি তখন আমরা বলি এটাকে হচ্ছে অ্যাডভার্স ইভেন্ট, হ্যাঁ, অর্থাৎ যেটা ফেভারেবল ইভেন্ট না অর্গানাইজেশনের জন্য, যে ঘটনাটা ফেভারেবল ঘটনা না, অর্থাৎ এটার জন্য কোনো একটা ক্ষতি, কোনো একটা রিস্ক, কোনো একটা সমস্যা হচ্ছে। এই ধরনের অ্যাডভার্স ইভেন্টকে হ্যান্ডেল করারও কিছু প্রসিডিউর আছে। যে প্রথমেই আগে এইটাকে কোথাও হয়তো নোটিফাই করতে হবে, জানাতে হবে, রেকর্ড করতে হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে। দেন ইম্প্যাক্টেড যে পার্টি বা ইম্প্যাক্টেড যে অ্যাসেট, সেই ইম্প্যাক্টেড অ্যাসেটটাকে আগে প্রোটেক্ট করতে হবে, ওটাকে আগে আইসোলেট করতে হবে। আগে আমি সমস্যার রুট সমাধান করার আগে দেখা যাচ্ছে যে আমার হয়তো প্রসিডিউর বলছে যে আগে আমাকে ফার্দার যাতে অ্যাডভার্স ইম্প্যাক্ট না হয় ওটাকে আইসোলেট করতে হবে। দেন আমাকে যেতে হবে যে কিসের জন্য হলো সেটাকে অ্যাড্রেস করা। তো আমি যদি প্রথমেই আগে এটাকে বাইপাস করে প্রথমেই যদি জাম্পিং করি যে কি কারণে হলো, কারো একজনের ভুলের জন্য হলো, তাকে বকাবকি করা শুরু করে দিই বা তার ভুলটা আইডেন্টিফাই করার চেষ্টা করা শুরু করে দিই, তাহলে দেখা যাবে ওই একই ভুলের জন্য এই কাজ করতে করতে আরো ক্ষতি বেড়ে যাচ্ছে। সেই কারণে আগে এফেক্টেড অ্যাসেট বা এফেক্টেড পার্টি তাকে আগে হয়তো হ্যান্ডেল করতে হবে। তো এই যে ইনসিডেন্টটাকে আমি রেসপন্স করবো কিভাবে, একটা ইনসিডেন্টের এগেইনস্টে রেসপন্স করবো কিভাবে, সেটার একটা প্রসেস থাকতে পারে, এবং যেটা ভ্যারি করবে, ইনসিডেন্ট টু ইনসিডেন্ট ভ্যারি করবে। যেই ইনভলভড অ্যাসেট আছে সেই অ্যাসেট টু অ্যাসেট ভ্যারি করবে।
সো এই জিনিসগুলো হচ্ছে কি আইটি প্রসিডিউরের মধ্যে থাকে। সো আইটি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্কের ভিতরে সাধারণত কিছু বেঞ্চমার্ক তৈরি করে দেয়, কিছু রেফারেন্স পয়েন্ট তৈরি করে দেয়, যেটা মেনটেন করলে ইট ইজ মোস্ট প্রবাবল দ্যাট দ্য অর্গানাইজেশন উইল বেনিফিট, উইল মিনিমাইজ দ্য রিস্ক। সেই জন্য এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা আইএসও দেখি, আমরা এনআইএসও দেখি, আইট্রিপলি দেখি, এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো দেখি যেখানে এই স্ট্যান্ডার্ড গুলাকে ডিফাইন করে দেওয়া হয়। আইটি পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, পলিসি হচ্ছে হাই লেভেল রুলস। সো এর মধ্যে ইন্টারনাল এবং ইম্পোজ দুইটি রুল হয়, বাট দিস ইজ দ্য রুল অফ অপারেশন, কিভাবে কাজটা করলে বেটার কাজ রেজাল্ট হবে। আইটি প্রসিডিওর স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ করার একটা ডকুমেন্টেড ইনস্ট্রাকশন সেট। এবার আসি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ইন গভর্নেন্স। সো গভর্নেন্সের একটা বড় পার্ট হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট মানে অর্গানাইজেশন ওয়াইড যে রিস্ক ম্যানেজমেন্ট, সেখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি সাধারণত একটা রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম আইডেন্টিফাই করা বা ডিফাইন করা, ডেভেলপ করা। সেইখানে আসলে বিভিন্ন রকমের রিস্ককে আইডেন্টিফাই করা, মানে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস আমরা একটু পরেই পড়বো যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইট স্টার্টস উইথ আইডেন্টিফিকেশন। বাট যখন আমি বলতেছি যে একটা রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম তৈরি করা, একটা প্রোগ্রাম মানে হচ্ছে গিয়ে যখন অনেকটা একটা পার্টিকুলার বড় অবজেক্টিভকে অ্যাটেইন করতে গিয়ে অনেকগুলো চেঞ্জ একসাথে করা হয়, বা অনেকগুলো চেঞ্জ নিয়ে ডিল করতে হয়, বা অনেকগুলো ফোকাস এরিয়া নিয়ে ডিল করতে হয়। যে ফোকাস এরিয়া বা চেঞ্জ গুলোকে আমরা বলি হচ্ছে প্রজেক্ট। অনেকগুলো প্রজেক্ট যখন কনসলিডেট ভাবে ম্যানেজ করা হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। ওকে। সো যখন আমরা বলছি রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ইট ক্লিয়ারলি সেইজ যে রিস্ক ম্যানেজমেন্ট এই পুরো টপিকটাতে বা রিস্ক ম্যানেজমেন্টের স্কোপের ভিতরে দেয়ার উইল বি মাল্টিপল অ্যাসপেক্টস অফ চেঞ্জেস, দেয়ার উইল বি মাল্টিপল অ্যাসপেক্টস অফ কনসার্নস। যেমন আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট বলি, রিমেম্বার আমি প্রথমে একদিন আলোচনা করেছিলাম যে রিস্ক বা আইটি সিকিউরিটির অবজেক্টিভ তিনটা, কারো মনে আছে কিনা জানি না, মনে থাকার কথা। তিনটা অবজেক্টিভ আমি বলছিলাম, একটা কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। সো এই জায়গায় তো এইটা তিনটা আলাদা পার্সপেক্টিভ হয়ে গেল, তিনটা আলাদা এরিয়া অফ ওয়ার্ক হয়ে গেল, রাইট? যে আমি রিস্ক ম্যানেজমেন্ট যখন চিন্তা করব তখন আমি চিন্তা করবো যেটা অ্যাভেলেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে, একবার একবার চিন্তা করবো ইন্টিগ্রিটি পয়েন্ট অফ ভিউ থেকে, একবার চিন্তা করবো হচ্ছে কনফিডেন্সিয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে। সো তখন যেমন ভাগ হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যাবে যে রিস্কের আমার হয়তো নেটওয়ার্ক সিকিউরিটি, এটাকে আমি আলাদা সেগ্রিগেট করতেছি। সফটওয়্যার সিকিউরিটি, এটাকে আমি আলাদা সিকিউরিটি আলাদা ইয়ে করছি, ওখানে রিস্ক ম্যানেজমেন্ট আলাদা করতেছি। আবার পিপল রিলেটেড রিস্ক, যে আমার একজন টেকনিক্যাল পার্সন, ভেরি হাইলি স্কিল টেকনিক্যাল পার্সন, যার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট, সেই লোকটাও তো চলে যেতে পারে, সেই লোকটা চাকরি ছেড়ে দিতে পারে, সেই লোকটা ডিসঅনেস্ট হতে পারে। সো এই রিস্ক গুলাকেও আইডেন্টিফাই করে এইটার একটা ম্যানেজমেন্ট লাগবে। সো এইরকম অনেক রিস্ক গুলো ম্যানেজমেন্ট করা, সেইটাই এক একটা প্রজেক্ট। এইগুলো যখন সব একসাথে হয়ে আমরা একটা পার্সপেক্টিভ তৈরি করি তখন আমরা এটাকে বলি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। যে সবকিছু এর মধ্যে ইনকর্পোরেট, সবকিছু আমাদের কনসিডারেশনের মধ্যে এনে আমরা কাজ করবো, তখন আমরা এটাকে বলছি রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা যদি আমরা আলোচনা করি যে হাউ টু বি ম্যানেজ রিস্ক জেনারেলি, এটার যে লাইফ সাইকেল বা এটার যে অ্যাপ্রোচ, হাউ ডাজ ইট, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের প্রথম কাজ হচ্ছে গিয়ে, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের আগে আমি যদি বলি যে সিস্টেম থিঙ্কিং বলে একটা জিনিস আছে, যেখানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বলে একটা অ্যাপ্রোচ আছে, সেটা আমাদের অর্গানাইজেশন গুলোতে বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, রোডের ক্ষেত্রে এবং লাইফের ক্ষেত্রে প্রচন্ড কাজে লাগে। এটা খুব উপকারী একটা জিনিস, প্রবলেম ম্যানেজমেন্ট প্রসেসটা যদি কারো মাথার মধ্যে গেঁথে থাকে। যে কোনো প্রবলেমের সলিউশন করতে গেলে, যে কোনো প্রবলেমের সলিউশন করতে গেলে প্রথম কাজ কি, প্রথম আসলে প্রিরিকুইজিট কি? Generally, the first thing that we need is to acknowledge that this is a problem. ম্যাক্সিমাম মানুষই প্রবলেম সলভ করতে পারে না, উইকনেস থেকে আলটিমেটলি ইমপ্রুভ করতে পারে না, বিকজ দে ফেইল টু অ্যাকনলেজ ইন দ্য ফার্স্ট প্লেস দ্যাট দিস ইজ এ প্রবলেম। অ্যাকনলেজমেন্ট অর আইডেন্টিফিকেশন দ্যাট দিস ইজ এ প্রবলেম। সো ঠিক সেরকম রিস্ক ম্যানেজমেন্টেরও শুরুটাই হচ্ছে কি রিস্ক আইডেন্টিফিকেশন, যে এইটা একটা আইটি রিস্ক, এটাকে অ্যাকনলেজ করতে হবে। সো এটা একটা সাইবার সিকিউরিটি থ্রেট হতে পারে, এটা একটা কমপ্লায়েন্স ইস্যু হতে পারে, এটা একটা হতে পারে ভাইরাস অ্যাটাক হতে পারে, সেটাও সাইবার সিকিউরিটি না হয় ইন্টারনাল সিকিউরিটি হিট হতে পারে, র্যানসম ওয়্যার হতে পারে, এনিথিং। সো যেটি হোক, ইটস আ ফার্স্ট, লেটস আইডেন্টিফাই ইটস এ রিস্ক। এটা যে হওয়ার পরে আমরা চিন্তা করছি তা কিন্তু না, এটা কি কি হতে পারে, আমি রিস্ক ম্যানেজমেন্ট রিস্কটাকে আগে আইডেন্টিফাই করছি কি কি হতে পারে।
অ্যাভেলেবিলিটি কনটেক্সটে লং ইলেকট্রিসিটি আউটেজ হতে পারে, দিস ইজ দ্য রিস্ক। ইন্টিগ্রিটি কনটেক্সটে ডেটা অ্যাট ট্রাভেল অ্যান্ড ডেটা অ্যাট রেস্ট দুইভাবে বলা হয়। ডেটা অ্যাট ট্রানজিট যদি হয়, যে তারের মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে, সেইখানে কোনো একটা নয়েজ তৈরি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে ডেটা করাপ্টেড হয়ে যেতে পারে, দ্যাটস এ রিস্ক। সো রিস্ক গুলোকে আইডেন্টিফাই করতে হবে যে আমার অর্গানাইজেশনের কনটেক্সটে বা আমার সাবজেক্টের কনটেক্সটে কি কি রিস্ক এক্সিস্ট করে। সো রিস্ক গুলোকে প্রথমে যদি আইডেন্টিফাই করি, তারপরে একটা লেভেল আসবে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। এইটা আমরা আগে আলোচনা করেছিলাম, অন্য একটা টপিকের ইয়েতেও আলোচনা করেছিলাম, সময় খেয়াল করেছিলাম। সেটা হচ্ছে কি, রিস্ককে আমার রেটিং করতে পারতে হবে বা গ্রেডিং করতে পারতে হবে বেসড অন টু ডাইমেনশনস, টু প্যারামিটার্স। ওয়ান হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং, আর হচ্ছে ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং। যেটা এখানে আলোচনায় যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে ইভ্যালুয়েট ইম্প্যাক্ট অ্যান্ড লাইকলিহুড। তার আসলে এই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, এবং যদি ঘটে তাহলে ক্ষতির পরিমাণ কতটুকু, ইম্প্যাক্ট কতটুকু। এই দুইটা এক জায়গায় করে যখন আমরা যেটা বেশি স্কোর হবে, যেটা আসলে বড় হবে দুইটা মিলে, সেটাকে আমরা বলবো রিলেটিভলি হায়ার রিস্ক। রিস্ক অ্যাসেসমেন্ট কেন প্রয়োজন? রিস্ক অ্যাসেসমেন্ট প্রয়োজন এই কারণে, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো কোম্পানি, যে কোনো এন্টিটি, তার রিসোর্সেস ডেফিনেটলি লিমিটেড। দে ডোন্ট হ্যাভ আনলিমিটেড রিসোর্সেস। এই লিমিটেড রিসোর্স, এবং রিসোর্সের মধ্যে টাইমও কিন্তু একটা রিসোর্স, ম্যান পাওয়ার ইজ এ রিসোর্স, মানি ইজ এ রিসোর্স, অ্যাসেট ইজ এ রিসোর্স। সো এই রিসোর্সের মধ্যে, হুম, এই রিসোর্সের মধ্যে sorry, নাতাশা। এই রিসোর্সের মধ্যে কোন কাজটার জন্য এই রিসোর্স গুলোকে আসলে ইমিডিয়েটলি ডিপ্লয় করা হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা, যেটার মধ্যে আমি আমার লিমিটেড রিসোর্স ডিপ্লয় করব, এই ডিসিশনটা ইফেক্টিভলি না নিতে পারলে উই উইল এন্ড আপ ডিপ্লয়িং অর ওয়েস্টিং রিসোর্সেস অন থিংস দ্যাট আর লেস ইম্পর্টেন্ট। যেই কারণে প্রায়োরিটাইজেশন আসে, যেই কারণে এই যে রিস্ক গুলাকে প্রত্যেকটা অ্যাড্রেস করতে গেলে আমার কিছু রিসোর্স ইনভলভ থাকবে। এখন কোন জায়গায় আমি রিসোর্সটা ইনভলভ করবো, কোনটার জন্য, এইটা ডিটারমাইন করার জন্য রিস্ক অ্যাসেসমেন্টটা খুব জরুরি। সো দ্যাট ইজ রিস্ক অ্যাসেসমেন্ট। দেন আসতে হচ্ছে গিয়ে রিস্ক মিটিগেশন। রিস্ক মিটিগেশনের জন্য দের আর, এটা পরে আলোচনা আছে কিনা জানি না, নাই। আচ্ছা, রিস্ক মিটিগেশনের জন্য দের আর মাল্টিপল স্ট্র্যাটেজিস। যে রিস্ক মিটিগেশন করতে গেলে আমার প্রথমত হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক যদি থাকে, ফ্রেমওয়ার্ক নিজেই কিছু মিটিগেশন সাজেস্ট করে, বা নিজে যদি এই ফ্রেমওয়ার্ক যদি থাকে, অটোমেটিক্যালি আ লট অফ রিস্ক গেটস অটোমেটিক্যালি মিটিগেটেড। মানে ওই রিস্কগুলো আসলে কাজ করবে না, ওই রিস্কগুলো আমাকে ইম্প্যাক্ট করবে না, আমার জন্য হবে না। কেন? কারণ আমি একটা ফ্রেমওয়ার্ক ফলো করছি, যে আমাকে হয়তো প্রতিদিন একটা পার্টিকুলার জিনিস এনশিওর করতে বাধ্য করছে, যদি আমি কমপ্লায়েন্ট হয়ে থাকি। আর প্রতিদিন আমি যদি ওই চেকিংটা করি, তাহলে আমার আসলে এই রিস্কটা অলরেডি মিটিগেটেড হয়ে যাবে। আমি একটু অন্যভাবে একটা এক্সাম্পল দিই। যেমন আমি কিছুদিন আগে একটা ইনসিডেন্ট এনকাউন্টার করলাম আমাদের অফিসে। আমাদের একটা এই ল্যাব, যেহেতু প্যাথোলজিক্যাল ল্যাব আছে, সো এখানে একটা রেফ্রিজারেটরের ভিতরে 6 লাখ টাকার রিয়েজেন্ট নষ্ট হয়ে গেছে, মানে কেমিক্যাল, যে টেস্ট করা হয়। সো উই জেনারেলি ইউজ ভেরি এক্সপেন্সিভ রিয়েজেন্টস। সো ওই রিয়েজেন্ট নষ্ট হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, নষ্ট কেমন করে হয়। সো ওখানে দেখা গেল যে ফ্রিজের ভিতরে সামহাও টেম্পারেচার কন্ট্রোল হয় নাই বেশ অনেকটা সময় ধরে, এবং যে কারণে, এবং যেহেতু ফ্রিজিং অবস্থায় রাখতে হয়, যে কারণে রিয়েজেন্ট নষ্ট হয়ে গেছে, আমাদের 6 লাখ টাকার রিয়েজেন্ট ফেলে দিতে হয়েছে। Then the next question I had for the team is, what is the process? What is the governance? ফ্রিজে টেম্পারেচার বেড়ে যেতেই পারে, নষ্ট হতে পারে, ফ্রিজ কম্প্রেসর নষ্ট হতে পারে, টেম্পারেচার বেড়ে যেতে পারে, রিয়েজেন্ট নষ্ট হতে পারে। বাট এইটার তো একটা গভর্নেন্স প্রসেস থাকার কথা, যেটা এনশিওর করবে যে ফ্রিজের টেম্পারেচার এত ঘন্টার বেশি বাড়ানো অবস্থায় থাকবে না, যে পড়ে থাকবে না, যে রিয়েজেন্ট নষ্ট হয়। তার মানে হচ্ছে কি, গভর্নেন্স প্রসেস ডিকটেট করবে, একটা স্ট্যান্ডার্ড সেট করে দিবে, যে প্রতি 4 ঘন্টা পর পর অমুক পার্সন বা অমুক রোল ফ্রিজটা চেক করবে, এভরিথিং ইজ অল রাইট, একটা লগ শিটে এন্ট্রি করবে যে চেক করা হয়ে গেছে। লাস্ট দুপুর 2টার চেক হয়ে গেছে, এবার সন্ধ্যা 6টার চেক, এরপর রাত 12টার চেক। এভাবে করে 6 ঘন্টা পর পর মেবি চেক করবে। দ্যাট কুড বি আ গভর্নেন্স স্ট্রাকচার, একটা গভর্নেন্স। যে এই গভর্নেন্সটা যদি থাকে, তাহলে আমার ফ্রিজ নষ্ট হয়ে, রিয়েজেন্ট নষ্ট হওয়ার, ওয়েস্টেজ হওয়ার রিস্কটা মিটিগেটেড হয়ে যাবে অটোমেটিক্যালি। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ সেই, যে যদি যদি আমরা সিকিউরিটি কন্ট্রোল এবং গভর্নেন্স ফ্রেমওয়ার্ক যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে মোস্ট অফ দ্য রিস্ক গেট মিটিগেটেড অটোমেটিক্যালি। দেন ফাইনালি মনিটর অ্যান্ড রিভিউ। কন্টিনিউয়াসলি রিস্ক অ্যাসেস করতে হবে, বিকজ দেয়ার উইল বি টু কাইন্ডস অফ এডিশনাল রিস্ক। ওয়ান, যেটা আমি নতুন আসতেছে, যেটা আগে আসে নাই, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে,
হ্যাঁ, স্পেশালি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আউটডেটেড হয়ে গিয়ে সেইখানে নতুন রিস্ক ইভলভ করে। সো আমাকে আপ টু ডেট থাকতে হবে। সেকেন্ড আরেকটা হচ্ছে গিয়ে অনেক আনএক্সপ্লোর্ড, আননোন রিস্ক থেকে থাকে। যে কোনো অ্যাপ্লিকেশন সিস্টেম, যে কোনো আইটি সিস্টেম বা যে কোনো কিছুতে দেখা যায় সবকিছু, সব রিস্ক আসলে টেস্টিং এর মাধ্যমে আইডেন্টিফাই করা যায় না। দেয়ার রিমেইনস সাম আনআইডেন্টিফাইড রিস্ক, যেটা হঠাৎ একটা কনটেক্সটে, পার্টিকুলার একটা কনটেক্সটে গিয়ে ট্রিগার করবে। তখন আমরা জানতে পারলাম আরে এই রিস্কটা তো ছিল। সো এই কারণে কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড রিভিউ করতে হয়, কন্টিনিউয়াস রিস্ক অ্যাসেস করতে হয় যে আমাদের কোনো কিছু মিস হয়ে গেল কিনা। সো ইটস আ লাইফ সাইকেলের পার্ট, কন্টিনিউয়াসলি করতে হয়। সো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস যখন বলবো, তখন আসলে এখানে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড লগিং, দেন হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রায়োরিটাইজেশন অফ রিস্ক ফর মিটিগেশন, দেন রিস্ক মিটিগেশন। রিস্ক মিটিগেশনের মধ্যে সাধারণত তিনটা স্ট্র্যাটেজি থাকে। একটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং দ্য রিস্ক, একটা হচ্ছে অ্যাকসেপ্টিং দ্য রিস্ক, একটা হচ্ছে গিয়ে ট্রান্সফারিং দ্য রিস্ক। হ্যাঁ, তিনটে স্ট্র্যাটেজি থাকে। অ্যাড্রেসিং দ্য রিস্ক ইজ সলভ করে ফেলবো। একসেপ্টিং দ্য রিস্ক হচ্ছে সলভ করবো না, আমি জানি এই রিস্ক আছে বাট এটা খুব একটা বড় কিছু না, জীবনে কোনোদিন হবে না, হইলেও কিছু হবে না, পরে দেখা যাবে। অ্যাকসেপ্টিং দ্য রিস্ক, সো রানিং অ্যাজ ইট ইজ। দেন হচ্ছে গিয়ে থার্ড হচ্ছে গিয়ে ট্রান্সফারিং দ্য রিস্ক। ট্রান্সফারিং দ্য রিস্ক হচ্ছে গিয়ে যেমন আমরা ইন্স্যুরেন্স করি। হুম, অনেক সময় এক্সটেন্ডেড ওয়ারেন্টি থাকে আমাদের সিস্টেমের। এই জায়গায় আমরা কেন করি? পয়সা দিয়ে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করলাম। কেন করলাম? বিকজ আমার যদি মেশিন নষ্ট হয়ে যায়, কোনো কিছু একটা নষ্ট হয়, তাহলে সেটা ভেন্ডর সাপোর্ট দিবে, বিকজ আমি তাকে কিছু পে করতেছি ফর অ্যান এক্সটেন্ডেড ওয়ারেন্টি। তো আমি অ্যাকচুয়ালি রিস্কটাকে ট্রান্সফার করে দিচ্ছি। সো দিস আর দ্য থ্রি স্ট্র্যাটেজিস অফ রিস্ক মিটিগেশন। সো লাস্টলি মনিটর অ্যান্ড রিভিউ, এই চারটা স্টেপে আমরা আসলে রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি। এবার রিস্ক অ্যানালাইসিস মেথড, ওই যে আমরা একটু রিস্ক অ্যানালাইসিস মানে হচ্ছে কি রিস্কটাকে আমরা যখন অ্যাসেস করব, আমরা একটু আগে যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট বললাম, এই অ্যাসেসমেন্টের মতোই রিস্কটাকে আসলে তার ইম্পর্টেন্স, তার গ্র্যাভিটিটাকে যখন অ্যানালাইজ করবো, যেটা আসলে কত বড় রিস্ক, সেটার দুই রকমের অ্যাপ্রোচ হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট। কোয়ালিটেটিভ হচ্ছে ইউজেস এক্সপার্ট জাজমেন্ট, অর্থাৎ আমরা আমাদের নলেজ থেকে, যারা ইনভলভ অ্যাপ্রোপ্রিয়েট পিপল, তাদের নলেজ থেকে তারা যেটা জানে এই রিস্ক, হয়তো সে দেখেছে যে এরকম সিমটমস দেখা গেলে খুব তাড়াতাড়ি এক সময় গিয়ে এটা কলাপস করবে, সেটার উপর বেস করে এটাকে ইম্পর্টেন্স দেওয়া হলো, এটাকে মিটিগেশন। দ্যাটস কোয়ালিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। অন দ্য আদার হ্যান্ড কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে যে এক্সাম্পলগুলো আমরা এর আগে ইউজ করেছি, যেখানে মেজারেবল ডেটা ইউজ করি, যে ফ্রিকোয়েন্সি অফ হ্যাপেনিং, ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং। এখন ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং ইন টাকা, ইন মিলিয়ন টাকা অর ইন 1000 টাকা। আমার রিসোর্স রিকোয়ারমেন্ট, সেটাও আমি টাকায় কনভার্ট করে নিয়ে আসলাম টু অ্যাসেস যে আসলে রিস্কটা মিটিগেট করতে গেলে কত টাকা লাগবে, কত খরচ লাগবে, অথবা রিস্কটা যদি থেকে যায়, যদি এটা ইম্প্যাক্ট করে অ্যাডভার্সলি, তাহলে কত টাকার ক্ষতি হবে, কত রিসোর্স টাইমের ক্ষতি হবে, মোর অবজেক্টিভলি অ্যাসেস করা। ওকে, সো দিস আর দ্য রিস্ক অ্যানালাইসিস মেথডস, যে একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। কোনো প্রশ্ন এখন পর্যন্ত? ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা কিছু কিছু টপিক, এগুলো একটু স্পোরাডিক আর কি, গভর্নেন্সের ওভারঅল গভর্নেন্সের পার্ট, বাট নট ডাইরেক্টলি লিঙ্কড অর চেঞ্জ টু এনি পার্টিকুলার ডিসকাশন পয়েন্টস। সো এন্টারপ্রাইজ আর্কিটেকচার, ইএ, এন্টারপ্রাইজ আর্কিটেকচার যখন আমরা বলি, তখন আমরা বলি হচ্ছে কি, দেখেন এখানে কথা হচ্ছে কি, প্রথমত একটা আর্কিটেকচার। আর্কিটেকচার কি? আর্কিটেকচার হচ্ছে কি একটা ব্লু প্রিন্ট, একটা ওভারঅল প্ল্যান। যখন আমি বলি একটা বিল্ডিং এর আর্কিটেকচার, দ্যাট ডাজন্ট অনলি মিন যে এটার উইন্ডো গুলি কিরকম দেখবে। ওয়েন উই সে আর্কিটেকচার, এর ভিতরে বারান্দা, লবি, আমার কি বলে এটাকে, টেরেস, প্রত্যেকটা কিরকম হবে, রুমস কিরকম হবে, ওয়াশরুম কিরকম হবে, দিজ আর অল পার্ট অফ আর্কিটেকচার, তাই না? এইখানে একটা ইউনিট আরেকটা ইউনিটের সাথে কিভাবে যোগাযোগ হবে, সেটা আর্কিটেকচারের পার্ট। একটা রুম থেকে আরেকটা রুমে কিভাবে, এক রুম হয়ে আরেক রুমের ভিতর দিয়ে ডাইনিং রুমে যাবে, না প্রত্যেক রুম থেকে ডাইনিং রুমে অ্যাপ্রোচ থাকবে, দ্যাটস অ্যান আর্কিটেকচারাল ডিসিশন। ওয়েন উই সে এন্টারপ্রাইজ আর্কিটেকচার, তখন হচ্ছে গিয়ে বুঝতে হবে যে একটা অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ মানে হোলিস্টিক অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন যখন হোলিস্টিক ভাবে চিন্তা করি, তখন ওর ভিতরে মাল্টিপল সিস্টেমস থাকে। ইআরপি সিস্টেম আছে হয়তো চলতেছে একটা, এক জায়গায় সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট চলতেছে, এক জায়গায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চলতেছে, এক জায়গায় হয়তো বিজনেস ইন্টেলিজেন্স চলতেছে, আরেকটা সিস্টেমে চলতেছে হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম চলছে, অথেন্টিকেশন, নেটওয়ার্ক সিকিউরিটি। এক জায়গায় একটা ফাইল সার্ভার আছে যেখানে সবাই ফাইল স্টোরেজ করতেছে, এক জায়গায় ওয়েব সার্ভার আছে যেটা দিয়ে আমাদের কোম্পানির ওয়েবসাইট পাবলিশ হচ্ছে। সো দেয়ার কুড বি মাল্টিপল সিস্টেমস ইনভলভ, এবং তাই হয় একটা এন্টারপ্রাইজে।
একসাথে অনেকগুলো সিস্টেম ইন্টিগ্রেটেড অবস্থা চলতে থাকে। নাও ইফ উই ওয়ান্ট টু মেনশিওর যে আমার সিস্টেম যতগুলোই চলতেছে প্রত্যেকটাই আর কমপ্লায়েন্ট আর অ্যাডহেরেন্ট টু সার্টেন পলিসিস, টু সার্টেন স্ট্যান্ডার্ডস, যেটা আমার ফ্রেমওয়ার্ক বলতেছে, তাহলে আমাকে ওভারঅল একটা প্ল্যান বা আর্কিটেকচার মাথায় আনতে হবে, ইউজ করতে হবে, যেটা সব সিস্টেমকে স্কোপের ভিতরে আনে এবং ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ একজন আরেকজনের সাথে যাতে কাজ করতে পারে স্মুথলি সেটা এনশিওর করতে হবে। ওইখানেও সিকিউরিটি অ্যাসপেক্ট এবং এফিসিয়েন্সি অ্যাসপেক্ট গুলো দেখতে হবে। মানে সিকিউরিটি ইজ নট অলওয়েজ অ্যাবাউট হ্যাকিং অ্যান্ড কি বলে হার্মফুল কোনো কিছু। সিকিউরিটি অলসো অ্যাবাউট অ্যাভেলেবিলিটি, ইন্টিগ্রিটি, রিমেম্বার। সো যদি ইন্টার অপারেবিলিটি না থাকে তাহলে অ্যাভেলেবিলিটি কনসার্ন হয়ে যাবে, তখন এটাও একটা সিকিউরিটি ইস্যু। সো এন্টারপ্রাইজ আর্কিটেকচার সাধারণত যেটা করা হয় এইটার জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে, যে এই ধরনের এন্টারপ্রাইজ আর্কিটেকচার একদম স্ক্র্যাচ থেকে আবিষ্কার করার চেয়ে দেখা যায় দেয়ার আর স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কস, আইটি ফ্রেমওয়ার্কস, যেটা এই এন্টারপ্রাইজ আর্কিটেকচারকে অটোমেটিক্যালি অফার করে বা প্রপোজ করে, যে এই স্ট্যান্ডার্ডস, এই প্রসিডিউর, এই প্রসেস has to be there to ensure enterprise-wide flexibility and cohesiveness for interoperability of different systems. So এটা একটা এক্সাম্পল আমরা দেখতেছি হচ্ছে কি টোগাফ, which is an open group architecture framework, দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা কি করে? এই ফ্রেমওয়ার্কটা ওই বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যাদের হয়তো পিছনে টেকনোলজিও হয়তো ডিফারেন্ট, তাদের জন্য অনেকটা এমন একটা স্ট্যান্ডার্ড সাজেস্ট করে, যেই স্ট্যান্ডার্ডে তারা আসলে নিজেদের মধ্যে নিজেরা ইন্টিগ্রেট করতে পারে। এখানে একটা সিস্টেম আছে, এটা থিওরিটিক্যালি বলা একটু সোজা, বাট প্র্যাকটিক্যালি করাটা কঠিন। এখানে বলে হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইন্টিগ্রেশন, ইএআই সম্ভবত, এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইন্টিগ্রেশন বলে এটাকে। সেটা হচ্ছে কি একটা অ্যাডাপ্টারের মতো। অনেক সময় কি কি করে এই জিনিসটা, আরেকটা সফটওয়্যার বা আরেকটা সিস্টেম তৈরি করা হয়, যে সিস্টেমটা এই প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেম, একটা সিস্টেমে তো ধরেন কাস্টমারের ডেটাবেজ রাখা আছে হয়তো 16টা ডিফারেন্ট ফিল্ড দিয়ে, বাট আরেকটা সিস্টেম আছে যেখানে একই কাস্টমারের ডেটাই আসলে ওখানে প্রয়োজন, বাট হয়তো কাস্টমার ইনফরমেশন ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন আছে, অন্য ইনফরমেশন আছে কম্পেয়ার টু দ্য আর্লিয়ার ওয়ান। তো দুইটার মধ্যে ইন্টার অপারেবিলিটি কিভাবে হবে ডাটা কারাপশন না করে? এই 16টার মধ্যে ওখানে যে 11টা ইনফরমেশন লাগে, এখানে 16টা ইনফরমেশন লাগে, এই 16টার মধ্যে কোন 11টা এটার সাথে ম্যাচিং, এটাকে ম্যাপ করতে হবে। মেবি মিউচুয়ালি ম্যাচিং হচ্ছে কি 9টা, সেই 9টাকে ম্যাপ করতে হবে, বা বাকি ডাটাগুলো সে কিভাবে পাবে এটাকে ডিসাইড করতে হবে। সো এই যে কাজটা, এই যে ম্যাপিং এর কাজ, এই যে পুরো আর্কিটেকচারটাকে নিয়ে হোলিস্টিক ভাবে চিন্তা করা, এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়ে একটা এন্টারপ্রাইজ আর্কিটেকচার ইন্টারচেঞ্জ বা ইন্টিগ্রেশন বলে, হ্যাঁ, ইএআই। সো এই জিনিসটা কি করে, একটা অ্যাডাপ্টারের মতো কাজ করে ইন বিটুইন অল দ্য সিস্টেমস। সো ওই যে ইএআই যে কথাটা বললাম, এই জিনিসটা হচ্ছে কি একটা আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সে সাজেস্ট করে যে কি ওয়েতে কি কি জিনিস কনসিডারেশন করতে হবে একটা সিস্টেমকে ইন্টিগ্রেট করতে হলে। ঠিক সেরকম একটা আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক হচ্ছে কি এই ওপেন গ্রুপ আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সবকিছুকে যাতে সমস্ত কিছুতে ইন্টিগ্রেট করা যায়। ম্যাচুরিটি মডেল, এটা হচ্ছে গিয়ে প্রসেসের এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা হচ্ছে প্রসেসের এফিসিয়েন্সি ইভ্যালুয়েট করার জন্য। অর্থাৎ অর্গানাইজেশনে আইটি ম্যানেজমেন্টের মধ্যে দেয়ার আর লট অফ কমন প্রসেসেস। যেমন আমি বললাম যে ইউজার ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ প্রসেস, এন্ড ইউজার কম্পিউটিং ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস, সো আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস। সো এই প্রসেসগুলো সব অর্গানাইজেশনে কম বেশি থাকে, কোথাও হয়তো খুব স্ট্রিক্টলি ডকুমেন্টেড থাকে, কোথাও স্ট্রিক্টলি ডকুমেন্টেড থাকে না। বাট এই ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল সিএমএম, সে কি করে, সে যেটা করে সেটা হচ্ছে কি এই যে বিভিন্ন প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোর ম্যাচুরিটি অ্যাসেস করে। অর্থাৎ এর মধ্যে কোনো কিছু এমন করতেছে কিনা যেটা আসলে এমন কোনো সিনারিও যেটা এই প্রসেস দিয়ে হ্যান্ডেল করা হয় না বা হ্যান্ডেল করা যায় না, তাহলে দ্যাটস এ ফ্ল অফ দিস প্রসেস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রসেসের মধ্যে অনেক রিডান্ডেন্ট স্টেপস আছে, যেটা আসলে প্রয়োজন নেই, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাহলে দ্যাটস অ্যান ইনএফিসিয়েন্সি ইন দ্য প্রসেস। সো এই ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল হচ্ছে গিয়ে প্রসেস ও পলিসি আসলে ম্যাচুরিটি ডিটারমাইন করে, অর্থাৎ কতটা সলিড, কতটা ফার্ম, কতটা রিভিউড অ্যান্ড চেকড, এইটা এনশিওর করে। ওকে,
এইটা হচ্ছে গিয়ে প্রসেস লাস্টে যেটা আইডিয়াল আইডিয়াল মডেল, এটা ইজ নাথিং, এরকম আসলে অনেক শয়ে শয়ে মডেল আছে যেখানে প্রসেস ইমপ্রুভমেন্ট ফোকাস করা হয়। আইডিয়াল ইজ ওয়ান অফ দ্য মেনি মডেলস। সেখানে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ইনিশিয়েটিং, ডায়াগনোসিং, এস্টাবলিশিং, অ্যাক্টিং অ্যান্ড লার্নিং। অর্থাৎ এই ধরনের একটা স্টেপ, একটা লাইফ সাইকেল আমরা চিন্তা করছি, এবং দিস ইজ মোর রিলেটেড টু প্রবলেম সলভিং এগেইন। যদি কোনো ইনসিডেন্ট হয়, অর্থাৎ কোনো অ্যাডভার্স ইভেন্ট হয়, সেই ক্ষেত্রে এই আইডিয়াল প্রসেসটা ইনিশিয়েট করা, যে আমার এই জায়গায় আসলে কেন হইলো, প্রসেসের কোনো লুপহোল আছে কিনা। তো সেই জায়গায় আমরা কি করছি, প্রসেসকে আগে ডায়াগনোস করতেছি। ডায়াগনোস মানে হচ্ছে কি, তাকে বিভিন্ন সিনারিও দিয়ে দিয়ে টেস্ট করতেছি যে এই জিনিসটা কি এভাবে হ্যান্ডেল করতে পারে, যদি এরকম হয় তাহলে কি হ্যান্ডেল করতে পারে। এই প্রসেসটাকে আমরা ডায়াগনোসিং প্রসেস বলছি। ইনিশিয়েটিং তো ইনিশিয়েট করলাম, দেন ডায়াগনোস করলাম, দেন হচ্ছে কি স্টাবলিশিং। এই প্রসেসটা যেটা এখন চেঞ্জ করলাম, একটা ইমপ্রুভ প্রসেস সাজেস্ট করলাম, এটাকে স্টাবলিশ করতে হবে। স্টাবলিশ করা মানে কি, এটা যাতে কনসিস্টেন্টলি কিছুদিন পর্যন্ত আন্ডার গাইডেন্স, যাতে এটা প্রপারলি এক্সিকিউট হয়, ফলো হয়, তার মানে এটা অর্গানাইজেশনে স্টাবলিশড হয়ে গেল। অ্যান্ড এর উপরে অ্যাক্ট করতে হবে, একই কথা, স্টাবলিশ করা হচ্ছে অ্যাক্ট করা, মানে এটার উপরে কাজ করা। এবং কাজ করতে গিয়ে দেখা যাবে যে কিছু একটা বাধা পাচ্ছি, কিছু একটা সমস্যা হচ্ছে, যেরকম এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি ওরকম না, এই ধরনের জিনিস যখন হয়। সরি, আচ্ছা, এই ধরনের জিনিস এই যখন হয় তখন, রুম মানে সরি, বুঝছি। সরি, ক্লাস কিছু ছিল বলবেন? 7টা থেকে 10টা। আজকে তো আবার তারাবি আছে। হ্যাঁ, হ্যাঁ, 7টা থেকে 10টা কিসের ক্লাস? ফোন তো দেয়নি এখন, দিবে। দরকার আচ্ছা, ছাড়া সরি, করা। আপনার অন্য কারোর না, সাথে কথা কিচ্ছু বলছি। দরকার নেই। সুজিত, আপনার এটা আনমিউট করা আর কি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে এই জায়গায় এই ইমপ্রুভমেন্টের একটা বড় পার্ট হচ্ছে কি লার্নিং। যখন আমার কোনো কিছু প্রবলেম সলভ হয়ে গেল, লার্নিং কামস ফ্রম দ্য প্রবলেম, যে সলিউশনটা কেন হয়েছিল, রুট কজটা কি ছিল, এবং আলটিমেটলি আমরা কি করলাম, সেটাকে লার্নিং হিসেবে ক্যাপচার করা, সো দ্যাট এই আইটি প্রসেসটা ইমপ্রুভ হয়। সো আইডিয়াল মডেলটা ইজ এ ফ্রেমওয়ার্ক, ইজ এ গভর্নেন্স প্রসেস টু ইমপ্রুভ আইটি প্রসেস। সো আমরা যা আলোচনা করতেছি, জাস্ট টু রিক্যাপ, যে আমরা আসলে গভর্নেন্স, আইটি গভর্নেন্স আলোচনা করতেছি, যে গভর্নেন্সের মধ্যে আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করলাম, যেখানে বিভিন্ন কন্ট্রোল থাকবে। আমরা এর আগে যে আলোচনাগুলো করলাম, যে বিভিন্ন রকমের কন্ট্রোল থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, হ্যাঁ, আইটি স্ট্যান্ডার্ডস থাকবে, পলিসি গাইডলাইন প্রসিডিউর থাকবে। ইভেন তার আগে আমরা গভর্নিং বডিজ, সেগ্রিগেশন অফ ডিউটি কিভাবে থাকবে, যাতে অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ হয়। আমরা আলোচনা করলাম রিস্ক ম্যানেজমেন্ট, আলোচনা করলাম, দেন আমরা কিছু টুল আলোচনা করছি যেগুলো এই গভর্নেন্সকে এনেবল করে বা হেল্প করে। হ্যাঁ, তার মধ্যে আমরা এন্টারপ্রাইজ আর্কিটেকচার আলোচনা করলাম, ম্যাচুরিটি মডেল আর হচ্ছে আইডিয়াল মডেল। এরপরে আইটি রিসোর্স ম্যানেজমেন্টের দিকে একটু ফোকাস করি। আইটি রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে কি, এগেইন আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে ডেফিনেটলি লাইক এনি আদার অর্গানাইজেশন, লাইক এনি আদার পার্ট অফ দ্য অর্গানাইজেশন, রিসোর্সেস আর লিমিটেড। সো এই জায়গায় আমি কতটুকু টাইম, মানি অ্যান্ড পিপল ইনভেস্ট করব, সেটা ডিপেন্ড করতেছে, যে এইটা আমার কি ভ্যালু ফর মানি বা ভ্যালু ফর রিসোর্সেস প্রপার পাবো কিনা, আরওআই পজিটিভ হবে না। এখন হয়তো একটা বিজনেস ইনভেস্টমেন্টে, একটা ক্যাপিটালাইজেশন ইনভেস্টমেন্টে আরওআই ক্যালকুলেট করা মে বি ইজিয়ার, বাট আমি যদি একটা আইটি ইনিশিয়েটিভ নিই, সেটার ফলে আসলে কি কি ধরনের ইম্প্যাক্ট পড়বে বিজনেসের মধ্যে, যেমন সেলস কি পারবে, কিন্তু কতটুকু বাড়তে পারে অটোমেশনের ফলে, আমার কস্ট কমবে, মানে হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, কস্ট কতটুকু কমবে, এই জিনিসগুলোকে একদম অবজেক্টিভলি নিউমেরিক্যালি ডিফাইন করা একটু ট্রিকি। বাট স্টিল দ্যার ইজ সামথিং উই নিড টু অলওয়েজ গেস্টিমেট, অ্যাটলিস্ট কিছু ক্যালকুলেশন করতে হবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে ভ্যালু অফ আইটিটা কি। আর কোন একটা পার্টিকুলার সলিউশনের জন্য, কোন একটা পার্টিকুলার চেঞ্জের জন্য আমার বুঝতে হবে, যদি আমি এখানে আইটি ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে ভ্যালু অফ আইটিটা অ্যাসেস করতে হবে। তার মানে এখানে হচ্ছে হাউ আইটি ইনভেস্টমেন্টস কন্ট্রিবিউট টু বিজনেস সাকসেস। বিজনেস সাকসেসে এটা হইতে পারে পার্টিকুলার একটা ইস্যুতে, হতে পারে হোলিস্টিক, কিন্তু আইটির ভ্যালুটা অ্যাসেস করার প্রয়োজন হয় অনেক সময়। তার উপরে বেস করে আমরা ডিসিশন নিই যে কতটুকু রিসোর্স আমরা আসলে ডিপ্লয় করবো, কি ভ্যালু পাচ্ছি, তার এগেনস্টে আমি আসলে কতটুকু রিসোর্স ডিপ্লয় করবো। আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই জায়গায় এগেইন একটা যে কোনো আইটি ফাংশনের হাতে
যে কোনো আইটি অর্গানাইজেশনের হাতে একই সাথে অনেকগুলো কাজ থাকে, এটাই স্বাভাবিক। হুম। কোথাও ডেটা রিলেটেড কাজ আছে, কোথাও সফটওয়্যার রিলেটেড কাজ আছে, সফটওয়্যারের মধ্যে দেখা যাচ্ছে কোথাও মার্কেটিং এর একটা সফটওয়্যার করছে, অ্যাকাউন্টস এর একটা বিলিং সফটওয়্যার করছে, বাট দে অলওয়েজ জাগল উইথ ডিফারেন্ট প্রায়োরিটিস। সো ওই জায়গায় এই যে পোর্টফোলিওটা, তার হাতে যা কাজ আছে, এই যে এটাকে যদি আমরা পোর্টফোলিও বলি, এই পোর্টফোলিওটার মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করা, যে আমি আসলে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি কোনগুলো, কোনটাতে আসলে এই মুমেন্টে রিসোর্স, টাইম অ্যান্ড মানি আমি ইনভেস্ট করব, আর কোনগুলোতে এই মুমেন্টে করব না, দ্যাট ইজ প্রায়োরিটাইজেশন। সো এই আইটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ গভর্নেন্স, এবং এটা হচ্ছে কি রিসোর্স ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে একটা গভর্নেন্স অ্যাসপেক্ট। দেন হচ্ছে আইটি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, যেখানে আইটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলে একটা ম্যানেজমেন্ট। কারণ আইটিতে যেটা হয় যে অ্যাসেট প্রকিউরমেন্ট হয়, ইভেন আইটি ডিসিশন নেয় যে আমি আসলে আম, একটা পার্টিকুলার বিজনেস পারপাস সার্ভ করার জন্য ওই জায়গায় কি ধরনের মেশিন লাগবে, কত ব্যান্ডউইথের ইন্টারনেট লাগবে, অন্য কোনো থার্ড পার্টি সাবস্ক্রিপশন লাগবে। সো অল দিস ফাইন্যান্সিয়াল থিংস বাজেট আকারে আইটির কাছে আসে। বাট এইটার প্রপার ম্যানেজমেন্ট, অ্যাসেট ইউটিলাইজেশন, এবং হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি ইনভেস্টমেন্টের প্লাস নিজেদের কাজে, তো এই জিনিসগুলা ডেফিনেটলি ইজ এ প্র্যাকটিস, বা যে এটা একটা সাবজেক্ট যেটা মাথায় রাখতে হয়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দেন আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আইটির ভিতরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এবং আইটির ভিতরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেট কম্পেয়ার টু মেনি আদার ফাংশনস ইজ মোর চ্যালেঞ্জিং। কারণ আইটি রিসোর্স আর ভেরি কি বলবো ভোলাটাইল, অথবা খুব বেশি দেখা যায় যে তারা নড়াচড়া করে, অর্গানাইজেশন ছেড়ে দেয় একটু যদি কিছু জিনিস হয়তো। আমি এরকম প্রচুর রিসোর্সেস আমি রেগুলারলি এনকাউন্টার করি, যে একজন ডেটা ইঞ্জিনিয়ার সে ছেড়ে দিচ্ছে বিকজ রিসেন্ট 3-4 মাসে দ্য বিজনেস ইজ নট জেনারেটিং হিউজ অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান কিপ হিম এক্সাইটেড অ্যান্ড চ্যালেঞ্জ, ঠিক আছে চলে আসছে। আইটি রিসোর্সরা পাওয়াও কঠিন, ধরে রাখাও কঠিন। সেক্ষেত্রে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যে ওয়ার্কফোর্স, আইটি যে ওয়ার্কফোর্স, সেটা আমার কতটুকু হইলে ইটস মোর এফিসিয়েন্ট, কতটুকু এর চেয়ে বাইরে গেলে ইনএফিসিয়েন্ট, এর চেয়ে কম হইলেও ইনএফিসিয়েন্ট, বিকজ আইটি উইল নট বি এবল টু সার্ভ দ্য বিজনেস প্রপারলি। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অফ আইটি ইজ এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট প্র্যাকটিস। দেন ফাইনালি অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট, যেটা আমি বারবার উদাহরণ দিচ্ছি, যে একজন হয়তো একটা রোলে ছিল, সেই রোল থেকে ডিফারেন্ট রোলে চলে গেল। আগে তার অ্যাকাউন্টস পেয়েবলের সমস্ত ডেটা দেখা লাগতো, এখন যে রোলে গেছে সেখানে ডেফিনেটলি কোনো কিছু হয়তো ওইটা দেখা লাগবে না, এখন তো অন্য কিছু দেখা লাগবে, ফিক্সড অ্যাসেট দেখা লাগবে। বাট এই যে অর্গানাইজেশনাল চেঞ্জ, অর্থাৎ অর্গানাইজেশনের যে সমস্ত চেঞ্জ, সেটা হতে পারে পিপল রিলেটেড চেঞ্জ, সেটা হতে পারে প্রায়োরিটি রিলেটেড, যেমন হচ্ছে কি আমরা ঢাকার ভিতরে অপারেট করতাম, এখন আমরা চেঞ্জ করতেছি হচ্ছে কি অপারেশনটাকে ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি, বা ঢাকার বাইরে কয়েকটা জায়গায় নিয়ে যাচ্ছি। তখন কি হবে, অপারেশনাল চেঞ্জ হবে প্রচুর, সেইগুলোর ম্যানেজমেন্ট লাগবে, এবং এখানে আইটিরই অপারেশনাল চেঞ্জ আসবে, সেইটার ম্যানেজমেন্ট করাটাও ফলস আন্ডার দিস ক্যাটাগরি। ওকে। আইটি সার্ভিস প্রোভাইডার অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই জায়গায় একটা ডিসকাশন, যেমন হচ্ছে কি আমি একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কে কাজ করতাম অনেক আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এই আইটি প্রকিউরমেন্ট বা থার্ড পার্টি পারফরমেন্স ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলতাম হচ্ছে কি সেসপা, সাপ্লায়ার ইভ্যালুয়েশন অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রেজাল। অর্থাৎ সাপ্লায়ারকে নেয়ার সময় আমরা যে 3টা কোটেশন দিয়ে সিএস করি, এটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে একটু কমপ্লিকেটেড প্রোডাক্টের জন্য একটা সাপ্লায়ারের শুধু প্রাইস দিয়ে আসলে ডিটারমাইন করা হয় না। ওই জায়গায় আরো অনেক কিছু ইস্যুস থাকে। হুম। যেমন হচ্ছে কি শেষ কথা যদি বলি, সেখানে আমার হয়তো দেখতে হবে যে এই সাপ্লায়ারের আমাকে সে ওয়ারেন্টি দিচ্ছে 1 বছরের বা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, বাট তার কি আসলে নিজে কি ইকুইপড কিনা, তার এই বিজনেসটা 3 বছর চলবে কিনা। কারণ আমার যদি পরে কোনো প্রবলেম হয়, আমি যদি যাওয়ার জায়গা না পাই, তাহলে মুশকিল হবে। সো ঠিক সেরকম আইটির আসলে এই ওভারঅল একটা গভর্নেন্স প্রসেস, ওভারঅল একটা মনিটরিং বা ম্যানেজমেন্ট প্রসেস একটা দরকার হয়, যেখানে অ্যাকুইজিশন এবং ম্যানেজমেন্ট, অ্যাসেটের অ্যাকুইজিশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে মাথা ব্যথা করা হয়। সো আউটসোর্সিং অ্যান্ড ক্লাউড গভর্নেন্স, this has increasingly become a challenge for organizations, especially the traditional ones, because এখন সব কিছু ক্লাউডে চলে যাচ্ছে, মেজরিটি অফ দ্য থিংস। আমরা যতই বলি যে আমি দেশে বসে আছি, বাট ইন মোস্ট প্রবাবিলিটিতে, আমি কি বলছি, আই এম সরি, ওকে,
এখানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আউটসোর্সিং ক্লাউড গভর্নেন্স। এইখানে যেটা হচ্ছে যে অনেক অর্গানাইজেশন এখন, আমরা হয়তো একটু ট্রেডিশনাল অর্গানাইজেশন, আমরা নিজেদের মধ্যে আইটি অ্যাসেটস এবং সবকিছু আমরা ম্যানেজ করতে চাই, বাট এখন যে সফটওয়্যারগুলো ইউজ করতে হয় বা যে ধরনের সিস্টেম ইউজ করতে হয়, মেনি অফ দোজ অ্যাকচুয়ালি কাম বাই ডিফল্ট ফ্রম আ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। আমি আর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কি জিনিস আর নতুন করে ডিটেল করতেছি না, নতুন করে এক্সপ্লেন করতেছি না। ইফ ইউ রিমেম্বার আই টকড অ্যাবাউট সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সো এখনকার এরাতে ইভেন ব্যাংকগুলা ইউজ টু বি ভেরি কনজারভেটিভ ইন টার্মস অফ কিপিং দেয়ার ইনফরমেশন উইদিন দেয়ার ওন কন্ট্রোল অনলি, থার্ড পার্টি কারো কাছে না দেয়া। বাট এখন দেখা যায় ব্যাংকেরও অনেক অ্যাপ্লিকেশন, কোর ব্যাংকিংটা না হলেও অনেক অ্যাপ্লিকেশন রানস ফ্রম ক্লাউড। সো এই জায়গায় এই আউটসোর্সিং অ্যান্ড ক্লাউড গভর্নেন্স দুই রকমের কাজ। একটা হচ্ছে আউটসোর্সিং, কি জিনিস আউটসোর্সিং হচ্ছে বিপিও। আমরা অনেক সময় কিছু অংশের কাজ, হয়তো ডাটা এন্ট্রির কিছু কাজ হয়তো বাইরের একটা কোম্পানিকে দিয়ে দিলাম আমার হেডকাউন্ট না বাড়ায়, বাট এই যে ডাটা এন্ট্রির কাজের জন্য তার কাছে ডাটা গেল, সেইটাও একটা রিস্কের মধ্যে ফেলে দিল অর্গানাইজকে। ক্লাউড সার্ভিসে যখন আমার সিস্টেমে স্টোর করলাম, তার সাথেও কিছু রিস্ক অ্যাসোসিয়েটেড। নাও উই উইল হ্যাভ টু অ্যাসেস দোজ রিস্কস অ্যান্ড কাইন্ড অফ ম্যানেজ দোজ ওয়েল। সো এটা কি বলছে, ম্যানেজিং থার্ড পার্টি আইটি সার্ভিসেস টু এনশিওর কমপ্লায়েন্স এন্ড সিকিউরিটি। সো এই ধরনের আইটি সার্ভিসগুলো যেগুলো থার্ড পার্টি প্রোভাইড করতেছে, সেটা ক্লাউড স্টোরেজ হোক, সেটা একটা ডেটা সেন্টার হোক, সেটা একটা অন্য কোনো একটা জায়গা থেকে আসুক। হুম। সো এই জিনিসটা ম্যানেজ করাও এটা গভর্নেন্স। গভর্নেন্স ইন আউটসোর্সিং, আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এবং এসএলএ, যেটা আমি বললাম, যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে কি, কোনো এক জায়গায় আমি যদি আউটসোর্স করে থাকি কোনো একটা কাজ বিপিও আকারে, তাহলে ডেফিনেটলি ওই অর্গানাইজেশনের সাথে আমার একটা ইয়ে থাকবে, এগ্রিমেন্ট থাকবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং তার কাছ থেকে যদি সার্ভিস নেই, তার ক্ষেত্রে তার সাথে আমার একটা এসএলএ থাকবে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। অর্থাৎ কোন সার্ভিসটা সে কত সময়ের মধ্যে দিবে, কোন রকমের প্রবলেম যদি আমি এসকেলেট করি তাহলে সে কিরকম সময়ের মধ্যে রেসপন্ড করবে। তারপরে হচ্ছে গিয়ে তার যদি ইন্টারনেট প্রোভাইডার হয়ে থাকে তাহলে তার ব্যান্ডউইথ কন্টিনিউসলি কত থাকবে, তারপরে তার লেটেন্সি কতটুকু থাকবে। এই জাতীয় জিনিসগুলো আমরা সাধারণত কি করি, একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বা সার্ভিস লেভেল এগ্রিমেন্টের ভিতরে নিয়ে আসি। সো আইটি আউটসোর্সিংটাকে একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট দিয়ে সাধারণত বাইন্ড করা হয়, যে তার কোয়ালিটি অ্যাসপেক্টগুলো কি হবে বা কিরকম থাকবে। দেন কামস থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি। থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি হচ্ছে কি, যেটা আমার আমার ইয়ে না, ওই কি বলে এটাকে, আউটসোর্স করা না, মানে আমি জাস্ট একটা ডিপার্টমেন্ট হিসেবে আউটসোর্স করে দিলাম, আর তার কাজটা আলটিমেটলি আমার কাছেই আসবে, আমি এটাকে পাবলিশ করবো, সেরকম না। আমি কারোর সাথে পার্টনারশিপ করলাম এরকম, যে আসলে যে আমার হয়ে এই সার্ভিসগুলো কোম্পানিকে বা থার্ড পার্টিকে দিতে থাকবে। বাট ওই থার্ড পার্টি যাকে আমি অ্যাসাইন করলাম তার কাছে যদি আমার কন্ট্রোল না থাকে, তাহলে তো এটা আসলে ডিজাস্টার হয়ে যাবে, তাই না? সো এই জায়গায় আমরা সাধারণত দেখি যে তার সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এবং একটা টাইট একটা এগ্রিমেন্ট থাকে, যে ডুজ অ্যান্ড ডোন্টস, কোনটা স্ট্যান্ডার্ড কতটুকু, কোনটা ডেভিয়েট করলে কি ধরনের পেনাল্টি হবে, এই জিনিসগুলো মেনশন করা থাকে। থার্ড পার্টি সার্ভিস ডেলিভারিতে মনিটরিং ভেন্ডর পারফরমেন্স, আমি যেটা শেষ করার কথা বললাম, অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু এক্সটার্নাল সার্ভিসেস। প্রথমত মনিটরিং তো করতে হবে। আর যদি এক্সটার্নাল সার্ভিসে কোথাও যদি আমি দেখি যে শর্টকামিং আছে, আমি যদি দেখি শর্টকামিং আছে, কোথাও এক জায়গায় ইমপ্রুভ করা প্রয়োজন, দেন ডেফিনেটলি ওই জায়গার যে চেঞ্জটা, ওইটাকে ম্যানেজ করতে হবে। ওই চেঞ্জটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে, যে এই চেঞ্জটার যাতে নেগেটিভ কনসিকুয়েন্স কোনো কিছু না হয়। আমি হয়তো একটা সিস্টেম চলতেছে, আমার এখানে ইআরপি চলতেছে, বিলিং চলতেছে, আমার স্টাফরা সবাই বিলিং করতেছে রেগুলারলি, আমি হঠাৎ করে বললাম যে পৃথিবীতে এই ভার্সনের জায়গায় অন্য ভার্সন আসছে একটা ইয়ে সফটওয়্যার। হ্যাঁ, যে সরি আমি কি জানি বলছিলাম, অবস্থা বেশি খারাপ। ওকে, কথা বলছিলাম এক্সটার্নাল সার্ভিসেস। এক্সটার্নাল সার্ভিসের উদাহরণটা আমি কি দিচ্ছিলাম? স্যার ইয়ারকি সার্ভিস বলছিলেন, আরো কি যেন বললেন ওর সাথে, যে ও ডেভেলপ আমি বলতেছিলাম, হ্যাঁ, রাইট, 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 রাইট। ওকে, আমি বলতেছিলাম যে ইআরপি কনটেক্সটটা ভুলে গেছি, এনিওয়েজ। থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি আলোচনা করতেছিলাম। থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি হচ্ছে কি, আমার ভেন্ডর যত থাকবে, সেটা আইএসপি হতে পারে, সেটা হতে পারে ইআরপি প্রোভাইডার, সেটা হতে পারে অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রোভাইডার, সেটা হতে পারে আমার
ডেটা সিকিউরিটি যারা মনিটর করবে, অনেক সময় আমরা বলি কি এটাকে নক বলি, নেটওয়ার্ক অপারেশন সেন্টার। অনেক সময় বড় বড় কোম্পানি কি করে, তার পুরো নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটিটা মনিটরিং করার জন্য থার্ড পার্টি এনগেজ করে। দিস আর অল থার্ড পার্টি আইটি সার্ভিসেস। সেই থার্ড পার্টি সার্ভিস ডেলিভারি যেটা, এই সার্ভিসগুলোর প্রত্যেকটার আমার আসলে মনিটরিং থাকতে হবে। কি মনিটরিং? প্রথমত তাদের ওখানে কোনো কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা, প্লাস পারফরমেন্স মনিটরিং থাকতে হবে, অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু এক্সটার্নাল সার্ভিসেস। সো আমার যদি কোনো এক্সটার্নাল সার্ভিস থাকে, যেমন হচ্ছে গিয়ে আম, আমি ঢাকায় আমার হেডকোয়ার্টার, সো মেবি আই হ্যাভ আউটলেটস যেখানে আইটি সিস্টেম কাজ করে, যে জায়গায় বিলিং হয় ছড়ায় ছিটায় সারা দেশে। সো এই যে আমার যদি কোনো চেঞ্জ আসে সেন্টারে, তাহলে এই সেন্টারের চেঞ্জটা তো আমার অ্যাপ্লাই করতে হবে হয়তো একদম প্রতিটা লিফে, প্রতিটা নোডে ওই চেঞ্জটার মতো অ্যাডাপ্ট করাতে হবে। সো ওই যে চেঞ্জটা, এটাকে ম্যানেজ করা আমি হয়তো নিজে করতে না পেরে, আমি হয়তো কোনো থার্ড পার্টিকে, অনেক কোম্পানি আছে থার্ড পার্টিকে ইনভলভ করে, যে আপনি আমার সমস্ত অফিসে, আমার 550 অফিস আছে, এই 550 অফিস কান্ট্রি ওয়াইজ এই জিনিসগুলো, প্রসিডিউর গুলা বা এই স্ট্যান্ডার্ড গুলা বা এই আইটি প্রসেসটা বা এই সিস্টেমটা আপডেট করে দিয়ে আসবেন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ম্যানেজিং এক্সটার্নাল চেইন, এক্সটার্নাল সার্ভিসেস। আমি যদি বাইরে সার্ভিস দিই, সেটাকে ম্যানেজ করা, যেটা কিনা আমি নিজে করতেছি না, হয়তো থার্ড পার্টি দিয়ে করতেছি। পারফরমেন্স অপটিমাইজেশন ইউজিং কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআইস। পারফরমেন্স অপটিমাইজেশন হচ্ছে গিয়ে, যদি আমি মেজার না করি তাহলে আমি কখনো আসলে অপটিমাইজ করতে পারবো না। মেজার করার জন্য পারফরমেন্স, পারফরমেন্স আপনার মনে আছে কিনা, আমি একটা আলোচনা করেছিলাম ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সির পার্থক্য। পারফরমেন্স হচ্ছে কি এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস হচ্ছে গিয়ে যে কোনো কিছু তার কাজ করতে পারলো কি পারলো না। বাট পারফরমেন্স ইজ অ্যান এফিসিয়েন্সি মেট্রিক। এফিসিয়েন্সি কি? ইনপুট আর আউটপুটের একটা ফাংশন, আউটপুট আর ইনপুটের একটা ফাংশন। দ্যাট ইজ আমি কতটুকু রিসোর্স বা কতটুকু টাইম স্পেন্ড করে কতটুকু আউটপুট পেলাম। এই একই আউটপুটকে আমি কম টাইম স্পেন্ড করে পাইতাম কিনা, যদি কম টাইম স্পেন্ড করে পাই তাহলে দ্যাট ইজ মোর এফিসিয়েন্ট, যদি কম টাইম না স্পেন্ড করে পাই তাহলে দ্যাট ইজ লেসার এফিসিয়েন্ট। সো কি হয়, পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য ইউ নিড টু মেজার। তাহলে না আপনি, আমরা যদি বুঝতে পারি যে এই জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড থেকে ফেল করতেছে, অথবা আমাদের যে আগের বেঞ্চমার্ক ছিল বা ট্রেন্ড ছিল তার থেকে আস্তে আস্তে কমে আসতেছে, সেটা অ্যাভেলেবিলিটি ফর নাম্বার অফ আওয়ার্স, ইন্টারনেট অ্যাভেলেবিলিটি ফর নাম্বার অফ আওয়ার্স হতে পারে, সেটা হতে পারে যে অ্যাভেলেবিলিটি অফ, কি বললাম আমি? হ্যাঁ, আওয়ার্স, ইন্টারনেটের আপ টাইম হতে পারে, সিস্টেমের আপ টাইম হতে পারে, কতগুলো এরর হয় সেটার একটা এক্সপেকটেশন হতে পারে। So, এই জায়গাগুলো হচ্ছে কি সব পারফরমেন্স। এখন এই পারফরমেন্স গুলোকে যদি মেজার করতে হয়, তাহলে দিস হ্যাভ টু বি মেজারেবল পারফরমেন্স। সো মেজারেবল কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। এই ক্রাইটেরিয়া গুলোকে আমরা বলি কি পারফরমেন্স ইন্ডিকেটর। রিমেম্বার আমি বলছিলাম যে এফিসিয়েন্সি মেজার করার জন্য আমরা কেপিআই দিয়ে মেজার করি, ইফেক্টিভনেস মেজার করার জন্য আমরা সিএসএফ দিয়ে মেজার করি, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, যে এই কাজটা কি হয়েছে নাকি হয় নাই এটা ডিটারমাইন করার জন্য উই আইডেন্টিফাই সার্টেন সাকসেস ফ্যাক্টর, ওগুলোর সাথে আমরা ম্যাচ করে নিই। এন্ড অফ দ্য ডে আমার এইগুলোকে ম্যাচ করলো মানে হচ্ছে সো ওইটা হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর বলাটাকে। আর পারফরমেন্স ক্ষেত্রে আমরা সাধারণত কেপিআই ইউজ করি, কি পারফরমেন্স ইন্ডিকেটর। এই যে বললাম যে 720 ঘন্টার মধ্যে এটা বড় জোর আউটেজ আমি অ্যাকসেপ্টেবল হচ্ছে 4 ঘন্টা, সো 716 ঘন্টা আমাকে বুঝাই দিতে হবে যে 716 ঘন্টা আউটেজ ছিল না, তাহলে আমরা এটাকে বলবো এফিসিয়েন্ট, পারফরমেন্স অপটিমাইজড। সো এইগুলো বর্তমানে একটু আনস্ট্রাকচার্ড অবস্থায় আছে, যেমন হচ্ছে কি এখন আমরা যেটা বললাম যে আম, এই কেপিআই দিয়ে, বা আমি একটু আগে যেটা বললাম, একটু আগে যেটা আলোচনা করতেছিলাম, আমরা সবকিছু আসলে এসএলএ কেপিআই দিয়ে মেজার করার চেষ্টা করি বা মেনটেন করার চেষ্টা করি, বাট দেয়ার আর সার্টেন অ্যাডভান্স টুলস যেগুলা আরো ব্রডার অ্যান্ড হোলিস্টিক ইন্টিগ্রেটেড পিকচার অ্যাকোমোডেট করে। সেটার মধ্যে একটাকে বলতেছি আমরা আইটি ব্যালেন্স স্কোর কার্ড। এমনি ব্যালেন্স স্কোর কার্ড সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? ব্যালেন্স স্কোর কার্ড নামটা শুনছেন? ব্যালেন্স স্কোর কার্ড জি স্যার, শুনেছি স্যার। এটা কি জিনিস বলেন তো? গুছিয়ে বলতে পারবো না স্যার, কিন্তু শুনেছি। এটা হচ্ছে যখন একটা অর্গানাইজেশন, ধরেন আমি আগে একদিন বোধহয় আলোচনা করেছিলাম যে ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজি আলোচনা করতে গেছে, কর্পোরেট স্ট্র্যাটেজি এন্ড বিজনেস স্ট্র্যাটেজি। Business strategy is about finding out a sustainable competitive edge through value leadership and cost leadership. এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি সাবজেক্ট। ওয়ার কর্পোরেট স্ট্র্যাটেজি, যেটা আসলে কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে এটা যে শুধুমাত্র হেড অফিসে অ্যাপ্লিকেবল তা না, এটা প্রোডাকশন স্ট্র্যাটেজি হতে পারে, বাট কর্পোরেট স্ট্র্যাটেজি
মিনস এ ট্রান্সফরমেটিভ স্ট্র্যাটেজি। অর্থাৎ একটা, যে কোনো একটা অর্গানাইজেশনের যে কোনো একটা ফাংশন যদি একটা বেস লাইন লেভেল এ তে থাকে, তাহলে লেভেল এ থেকে আরেকটু উঁচায় লেভেল বি তে, উইচ ইজ স্ট্র্যাটেজিক মুভমেন্ট, লেভেল বি তে নিয়ে যেতে হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন করতে হবে। তখন আমরা সাধারণত কি করি, যে আমরা এটাকে বলে হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রান্সফর্ম করবো, ট্রান্সফরমেটিভ স্ট্র্যাটেজি। এখন এই কর্পোরেট স্ট্র্যাটেজি এক্সিকিউট করার, প্রপারলি ম্যানেজ করার একটা টুল হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ড। কেন? অনেক সময় আমরা যদি কোনো একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক, এই ব্যালেন্স স্কোর কার্ড যে ধরনের ফ্রেমওয়ার্ক, সেই ধরনের ফ্রেমওয়ার্ক অনেক সময় ইউজ না করলে যেটা হয়, সেটা হচ্ছে আমরা হয়তো কোনো একটা অ্যাসপেক্ট, কোনো একটা অ্যাঙ্গেলে, যেমন আমি যদি একটু বিজনেসের একটা স্ট্র্যাটেজিক ট্রান্সফরমেশন এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা আগেও হয়তো এক্সাম্পলটা আলোচনা করেছিলাম যে একটা কোম্পানি টার্গেট করতেছে তার একটা প্রোডাক্টে মার্কেট শেয়ার 30% বাড়াবে বা 10% মার্কেট শেয়ার বাড়াবে। তাহলে 10% তো সে কম্পিটিশনের থেকে দখল করবে। এখন 10% বাড়ানোর সাথে সাথে এইটার সাথে, এই কাজটার সাথে, এটা একটা ট্রান্সফরমেটিভ অবজেক্টিভ, এইটার সাথে ইনভলভ, এটার সাথে ইনভলভ হতে পারে হচ্ছে গিয়ে আমার আউটলেট বাড়াইতে হবে 10% মার্কেট শেয়ার বাড়াইতে হলে বিভিন্ন জিওগ্রাফি। আমার প্রোডাক্টে কিছু ইনোভেশন আনতে হবে, প্যাকেজিং ভালো করতে হবে, প্রাইস কমাইতে হবে, অর্থাৎ কস্ট এফিসিয়েন্ট দিতে হবে। এরকম অনেক অবজেক্টিভ থাকতে পারে। বাট যেটা হয় যে মেনি টাইমস যদি আউট হয়ে যায়, যে কাস্টমারের কথা চিন্তা করা হয়নি, অথবা এইটার জন্য যে একটা লার্নিং এন্ড গ্রোথ বা একটা এটার জন্য যে নলেজ আপ স্কিল করা দরকার ছিল, সেটা হয়তো খেয়াল করা হয়নি। So এই ধরনের গ্যাপ গুলো যখন পরে আইডেন্টিফাই হয়, তখন এই ট্রান্সফরমেশনটা বিকামস ইনএফেক্টিভ অথবা ইনএফিশিয়েন্ট। সেটা যাতে না হয় সেই জন্য ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেই ফ্রেমওয়ার্ক এই ধরনের ট্রান্সফরমেটিভ মুভমেন্টের জন্য ইউজ করলে এনশিওর করা যায় মোটামুটি যে আমরা সব অ্যাঙ্গেলে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবকিছু দেখেছি বা প্ল্যান করেছি। যেমন এখন আমি যদি আইটির এরকম একটা ট্রান্সফরমেটিভ মুভমেন্টের কথা বলি বা প্রোগ্রেশনের কথা বলি, সেক্ষেত্রে একটা আইটি ব্যালেন্স স্কোর কার্ড যদি আমরা চিন্তা করি, যে কোনো ব্যালেন্স স্কোর কার্ডে 4টা পার্সপেক্টিভ থাকবে। হ্যাঁ, এখানে ইয়ে বলছে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট অন বিজনেস ইউজিং 4টা পয়েন্ট দিছে, বাট এগুলোকে ব্যালেন্স স্কোর কার্ডের ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে 4টা পার্সপেক্টিভ। একটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, একটাকে বলে কাস্টমার পার্সপেক্টিভ, একটাকে বলে ইন্টারনাল প্রসেস পার্সপেক্টিভ, একটাকে বলে লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ। এই 4টা আসলে ফ্লো করে। ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে জেনারেলি বলা হয় ওই সমস্ত অ্যাক্টিভিটি বা প্ল্যান যেটা ডাইরেক্টলি স্টেক হোল্ডারকে ইম্প্যাক্ট করে। যেমন আমি যদি বলি যে নেট প্রফিট অফ আ বিজনেস, এইটা আমি যদি এই স্ট্র্যাটেজিটা করি, তাহলে নেট প্রফিটে +5% বা +3% একটা ইম্প্যাক্ট হবে। সো দ্যাটস আ ফাইন্যান্সিয়াল মেট্রিক, অর্থাৎ এটা একটা ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ, বা এটাকে বলছি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে অবজেক্টিভ গুলো। এখন ওইটুকু অ্যাচিভ করতে হইলে ফাইন্যান্সিয়ালি, ওই জিনিসটা অ্যাচিভ করতে হইলে কে আমাকে দিবে প্রফিট? প্রফিট তখনই হবে যখন বেশি পরিমাণে বিক্রি হবে, কাস্টমাররা কিনবে আমার প্রোডাক্ট, এবং আমি কম একই প্রাইসে, প্রাইস ভালো প্রাইসেই দিব, কিন্তু আমার কস্ট কম হবে, তখনই তো আমার প্রফিটটা বাড়বে। তো প্রফিট, ওইটা করতে গেলে উই নিড টু লুক অ্যাট দ্য প্রজেক্ট অর দ্য ইনিশিয়েটিভ ফ্রম আ কাস্টমার্স পার্সপেক্টিভ। আসলে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে কেন সে আমার প্রোডাক্ট হায়ার ভলিউমে কিনবে, আরো বেশি বেশি কিনবে, তার জন্য আমি কি ভ্যালু এনশিওর করতেছি। এই জিনিসের প্ল্যান অ্যান্ড মেজার গুলো চলে আসবে কাস্টমার পার্সপেক্টিভে, যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন ক্যান বি আ পার্সপেক্টিভ, কাস্টমার রিটেনশন ক্যান বি আ মেট্রিক, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ক্যান বি আ মেট্রিক। সো এই ধরনের বিভিন্ন রকমের মেট্রিক থাকতে পারে। দেন কামস ইন্টারনাল প্রসেস এফিসিয়েন্সি বা ইন্টারনাল প্রসেস পার্সপেক্টিভ। এটা হচ্ছে গিয়ে যে আমার কাস্টমারকে সত্যি হ্যাপি করতে হইলে, কাস্টমারকে কন্টেইন করতে হইলে, রিটার্নিং কাস্টমার বানাইতে হইলে, উই নিড টু ডু সাম ওয়ার্ক ইন্টারনালি, তাই না? আমাদের এমন কিছু কাজ, এমন কিছু ফাংশনালিটি এনশিওর করা লাগবে ইনটু দ্য অর্গানাইজেশন, যেটা এই কাস্টমার হ্যাপিনেস এনশিওর করবে, কাস্টমার ডিলাইট এনশিওর করবে, কাস্টমারের লয়্যালটি এনশিওর করবে। তো ওই জাতীয়, দেখেন আমার ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ ফুলফিল হইতে হলে কাস্টমার হ্যাপি হইতে হবে, কাস্টমার হ্যাপি হইতে হইলে আমার ইন্টারনাল প্রসেস ইমপ্রুভমেন্ট লাগবে। না, ইন্টারনাল প্রসেস বলতে আমরা কেপেবিলিটি বুঝাইতেছি, যে ইন্টারনালি আমার অর্গানাইজেশনের একটা কাজকে, কাস্টমারকে হ্যাপি করার কেপেবিলিটি, ওইটা অ্যাচিভ করতে গেলে আবার উই নিড টু গো টু লার্নিং অ্যান্ড গ্রোথ। অর্থাৎ উই নিড টু হ্যাভ প্রপার রিসোর্সেস উইথ প্রপার নলেজ অ্যান্ড স্কিলস, নো হাউ। সো ওইটা করার জন্য উই উইল নিড দিস লার্নিং অ্যান্ড গ্রোথ টাইপ অবজেক্টিভস। যখন আমরা একটা প্ল্যানে, একটা ট্রান্সফরমেটিভ প্ল্যানে এই 4টা পার্সপেক্টিভ থেকে সমস্ত স্টেপ গুলোকে সাজিয়ে ফেলি, তখন ইট ইজ মোর লাইকলি যে আমাদের এই প্ল্যানটা এক্সিকিউট করতে গিয়ে আমরা হারায় যাব না, বা এইটা এক্সিকিউট মাঝপথে ইন্টারাপ্টেড হবে না, বিকজ উই হ্যাভ অলরেডি প্ল্যান্ড দ্য হোল জার্নি।
এবং সেটা লিঙ্কড এবং সেটা রিয়ালিস্টিক, যে ফাইন্যান্সিয়াল মেট্রিক্স, ফাইন্যান্সিয়াল রেজাল্ট পাইতে গেলে আমার কাস্টমারকে হ্যাপি করা লাগবে, কাস্টমারকে হ্যাপি করতে গেলে আমার ইন্টারনাল প্রসেস স্ট্রেনথেন লাগবে, ইন্টারনাল প্রসেস স্ট্রেনথেন করতে গেলে আমাকে লার্নিং অ্যান্ড গ্রো করা লাগবে, আমার ক্যাপাবিলিটি গ্রো করা লাগবে। তো দিস ইজ কল্ড ব্যালেন্স স্কোরকার্ড, যেটা আইটি ছাড়াও অন্য সব জায়গায় ইউজ করা হয় এবং ইটস এ ভেরি পপুলার টুল। এটা হচ্ছে গিয়ে আমেরিকা হার্ভার্ডের দুজন প্রফেসর, ডক্টর নর্টন অ্যান্ড ডক্টর কাপলান, হ্যাঁ, এনারা দুইজন মিলে আসলে ব্যালেন্স স্কোরকার্ড বানাইছিল, উইচ ইজ এ ওয়ার্ল্ড ফেমাস ফ্রেমওয়ার্ক ফর এনি ট্রান্সফরমেটিভ ম্যানেজমেন্ট। দেন আরো কিছু কনসেপ্ট আমরা একটু আলোচনা করে ফেলি, যে আইটি কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কমপ্লায়েন্স। এই পয়েন্ট অফ ভিউ থেকে কোয়ালিটি অ্যাসুরেন্স অফ আইটি বলতে আসলে কি বোঝায়? আসলে আইটি সিস্টেম গুলা যাতে বিজনেস এবং সিকিউরিটি রিকোয়ারমেন্ট, বিজনেসের যে অবজেক্টিভ, যেটা আমি রিপিটেডলি বলতেছি, বিজনেসের অবজেক্টিভ, সিকিউরিটির যে অবজেক্টিভ, সিকিউরিটির অবজেক্টিভ গুলা কি? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। এই সিকিউরিটি এবং বিজনেসের যে অবজেক্টিভ গুলা, এইগুলা যাতে মিট করতে পারে, সেইটা এনশিওর করা ইন আইটি সিস্টেমস। আইটি সিস্টেমস বলতে এখানে ইআরপি হতে পারে, সিআরএম হতে পারে, বিআই হতে পারে। তো এই সিস্টেম গুলো যার যার প্রসেসে, যার যার ক্যাপাবিলিটিতে প্রপারলি যাতে বিজনেস অবজেক্টিভস এবং সিকিউরিটি অবজেক্টিভস গুলোকে এনশিওর করতে পারে, তখন এই এই কাজটাকে বলি আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ ইন আইটি। অর্থাৎ আমরা যখন চেক করবো প্রত্যেকটা জিনিস এক্সিকিউশনের আগে এবং এক্সিকিউশনের পরে, ম্যানেজমেন্ট অপারেশনাল অবস্থায়, উইল অলওয়েজ হ্যাভ সাম আই ফর কোয়ালিটি অ্যাসুরেন্স। আইটি কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ডেফিনেটলি ইটস জাস্ট সেম অ্যাজ এনি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কিউএমএস বলে এটাকে। আমি আগেও আলোচনা করেছিলাম বোধহয়, যে আইএসও সার্টিফিকেশন, এটি কি একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সিক্স সিগমা ইজ এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়াই? কেন এটাকে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি? বিকজ ইফ এ কোম্পানি ইজ আইএসও সার্টিফাইড, ইট ইজ ভেরি লাইকলি, ইট ইজ মোর লাইকলি এই কোম্পানিটার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টু দ্য কাস্টমার্স উইল বি ডেলিভার্ড ইন হায়ার কোয়ালিটি। কি করে? কারণ এই সিক্স সিগমা বা আইএসও এরা কেউ ফ্যাক্টরির কোয়ালিটি গিয়ে চেক করে না, কেউ গিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইস দেয় না, কিন্তু ওরা কি করে? ওরা এনশিওর করে যে এই অর্গানাইজেশনটা প্রত্যেকটা তার যে কোয়ালিটি এনশিওর করার জন্য যত রকমের প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ যত রকমের এসওপি আছে, যত রকমের স্ট্যান্ডার্ডস আছে, সেগুলো ডকুমেন্টেড প্রপারলি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, ডকুমেন্টেড সমস্ত প্রসেস এন্ড স্টেপস তারা ফলো করে, সো ইট ইজ রেকর্ডেড যে তারা এক্স্যাক্টলি কিভাবে করতেছে। এন্ড থার্ড হচ্ছে গিয়ে ইট ইজ অডিটেড, যে তারা আসলে তাদের যে ডকুমেন্টেড প্রসেস সেগুলো অ্যাডিকুয়েট কিনা, এবং যদি অ্যাডিকুয়েট হয়ে থাকে সেগুলো তারা রেগুলার বেসিসে ফলো করে কিনা স্ট্রিক্টলি। যদি এই তিনটা ফুলফিল হয়, জেনারেলি এই ধরনের অথরিটি, আইএসও, সিক্স সিগমা, তারা কি করে? তারা এটাকে সার্টিফাই করে যে এই অর্গানাইজেশনের এই প্রসেসটা বা এই প্রোডাকশনটা সিক্স সিগমা সার্টিফাইড অথবা আইএসও সার্টিফাইড। দ্যাট ওয়ে আমরা সাধারণত কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন আইটি, আইটি কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং বাইরের কোয়ালিটি ম্যানেজমেন্ট খুব একটা পার্থক্য নাই। জাস্ট কিছু স্পেসিফিক কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেশন এখানে বেশি আছে, যেগুলো হয়তো বাইরে নাই, যেমন 27001, আইএসও 27001 আজকে যেটা আলোচনা করলাম, দ্যাটস একদম আইটি সিস্টেমস কোয়ালিটি সার্টিফিকেশন, সো ওটা হয়তো অন্য জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। রেগুলেটরি কমপ্লায়েন্স, ডেফিনেটলি ল এবং রেগুলেশন, যেমন হচ্ছে গিয়ে টেলকো, খুব স্ট্রিক্টলি রেগুলেটেড একটা অর্গানাইজেশন, টেলকো ইন্স্যুরেন্স ব্যাংক, টেলকো ইজ দ্য মোস্ট। সো কি হয়, যে রেগুলেটরি কমপ্লায়েন্স, যেমন আমাদের যদি কল সেন্টার থাকে কোথাও, কল সেন্টার সিস্টেমের সাথে ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট কানেকশন দেওয়া যায় না, ইটস এ রেগুলেটরি রিকোয়ারমেন্ট, ইটস এ রেগুলেটরি বার। তো এখন কেউ যদি একটা কল সেন্টার সিস্টেম সেট আপ করে, একটা সিস্টেম সেট আপ করে, এই ইন্টারনেট কানেকশনটা ওই সার্ভার পর্যন্ত থাকে, তাহলে দ্যাট উইল বি আ নন কমপ্লায়েন্স। সো এইটাই আমরা এনশিওর করি, অ্যাডহারেন্স টু লজ, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস অ্যান্ড সিকিউরিটি ফ্রেমওয়ার্কস, তখন এটাকে আমরা বলছি হচ্ছে কি রেগুলেটরি কমপ্লায়েন্স। এটা একটা জাস্ট বোঝার জন্য, আমাদের শেষ, জাস্ট বোঝার জন্য যে একটা কেস এর কোশ্চেনের মধ্যে অনেক সময় কেস দিয়ে তারপরে এমসিকিউ ফিল আপ হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে ইমপ্লিমেন্টিং আইটি গভর্নেন্স, এই যদি একটা কেস স্টাডি আমরা চিন্তা করি, তাহলে সিনারিওটা যেটা বলা হয়েছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আইটি ইনএফিসিয়েন্সির জন্য স্ট্রাগল করতেছে। ইনএফিসিয়েন্সি মানে কি? দেখা যাবে যে একটা চেঞ্জ বা একটা পার্টিকুলার কাজ সাপোর্ট করার কথা, ওইটা হয়তো লাগার কথা 1 ঘন্টা বা একদিন, তারা হয়তো এটা 3 দিনে করতে পারতেছে না। অথবা একটা রেকর্ড, একটা ইয়ে, একটা ইস্যু রিপোর্ট করা হয়েছিল, একটা প্রবলেম রিপোর্ট করা হয়েছিল, বাট রিপোর্ট করার পরে আইটি ওইটাকে আর সলভ করে নাই এবং ভুলে গেছে যেটা সলভ হয়নি। সো দিজ আর ইনএফিসিয়েন্সিস। সো এখন এইখানে যদি গভর্নেন্স ইমপ্লিমেন্টেড থাকতো, অর্থাৎ এখানে যদি একটা ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্টেড থাকতো যেটা এনশিওরস যে whenever a problem is reported, it is recorded, whenever something is recorded, it is reviewed, whenever something is reviewed, it is prioritized, whenever something is prioritized, it is
আপ ফর এক্সিকিউশন অ্যান্ড উইথ এ ক্রস চেক যে এক্সিকিউশন হয়েছে কিনা সেটা করার পরে এটা সাইন করে বন্ধ হবে। আদারওয়াইজ এই কাজটা কমপ্লিট হইলো না, ইট ইজ অ্যান ওপেন টাস্ক। আরেকটা গভর্নেন্স প্রসেস হচ্ছে ওপেন টাস্ক রয়ে যাচ্ছে কিনা 24 ঘন্টার বেশি বা 48 ঘন্টার বেশি, সেটা সুপারভাইজারের কাছে এসকেলেট করা, দ্যাট ইজ অলসো গভর্নেন্স প্রসেস। আমি এক্সাম্পল বলতেছি। সো যখন একটা গভর্নেন্স ইমপ্লিমেন্টেড হয় তখন আসলে এরকম চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমটা তৈরি হয় একটা অর্গানাইজেশনে। তখন ইটস মোর লাইকলি দ্যাট এই যে এটি একটা কমপ্লেন করছিল এবং ভুলে গেছে, এই ঘটনাটা হবে না যে সিনারিতে ঘটনা আছে। সো তার মানে হচ্ছে কি আমরা বলতেছি যে গভর্নেন্স ইমপ্লিমেন্টেশন ইজ এ মিটিগেশন দ্যাট ইজ অ্যাডপ্টেড কোভিড ফ্রেমওয়ার্ক, স্টাবলিশড আইটি স্টিয়ারিং কমিটি, যেখানে প্রজেক্ট চলতেছে সেখানে স্টিয়ারিং কমিটি ইমপ্লিমেন্ট করলো, যে স্টিয়ারিং কমিটি প্রজেক্টের প্ল্যান সেই অনুযায়ী প্রগ্রেস, কোথাও কোনো বটলনেক, কোথাও কোনো ডিপেন্ডেন্সি, রিসোর্স রিকোয়ারমেন্ট, দিস অল আর কনসার্নস অফ দ্য স্টিয়ারিং কমিটি প্রজেক্টের এগেইনস্টে। তারা এটা যখন রিভিউ করে নিল স্টিয়ারিং কমিটি, হ্যাঁ, সো এস্টাবলিশিং আইটি স্টিয়ারিং কমিটি, তার মানে ওখানে ওই রিভিউটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে পড়ে গেল, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে ওখানে ডিসিশনটা কন্ট্রোলড হবে এবং কোয়ালিটি ডিসিশন হবে যখন আইটি স্টিয়ারিং কমিটি যখন এটা রেসপন্সিবিলিটি নেবে। দেন হচ্ছে কি ইমপ্লিমেন্টেড আইটি বেসড আইটি ব্যালেন্স স্কোর কার্ড। হ্যাঁ, সো আইটির ব্যালেন্স স্কোর কার্ড যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সো আইটির জন্য যদি ব্যালেন্স স্কোর কার্ড ইমপ্লিমেন্ট করা হয় তাহলেও সেটা বেটার গভর্নেন্স দিবে এবং ইনএফিসিয়েন্সি দূর হয়ে যাবে। আমি যেটা বললাম যে ইট ইজ রিলেটেড, সো এখানে আমি ফাইন্যান্সিয়াল অবজেক্টিভে যে কাজটা করবো দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য কি বলে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য কাস্টমার অবজেক্টিভ। সো এইরকম করে যখন ইন্টিগ্রেটেড আকারে একটা পর একটা স্টেপ যখন চেক করবো তখন অটোমেটিক্যালি এটা হচ্ছে কি আমাদেরকে গভর্নেন্স ইমপ্লিমেন্ট করবে, একটা গভর্নেন্স, একটা ইমপ্রুভ গভর্নেন্স। আর এটা করলে কাজ কি হবে? ইমপ্রুভড আইটি অ্যালাইনমেন্ট উইথ বিজনেস গোলস, যেটা আমরা প্রথমেই বলতেছি বারবার করে যে ইট হ্যাজ টু বি অ্যালাইন, আইটি যে ইনিশিয়েটিভ বা চেঞ্জেস হ্যাজ টু অ্যালাইন উইথ দ্য বিজনেস গোলস। সো সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। সো সেই জায়গায় এইটা বেটার অ্যালাইনমেন্ট হবে নাম্বার ওয়ান। এনহ্যান্স কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমরা আলোচনা করেছি। সো গভর্নেন্স আনলে কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে। সো আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম তা যদি একটু কনক্লুড করি, যে স্ট্রং আইটি গভর্নেন্স অ্যালাইন্স আইটি স্ট্র্যাটেজি উইথ বিজনেস অবজেক্টিভস, এটা আমরা আলোচনা করেছি। ফ্রেমওয়ার্ক লাইক কোভিড অ্যান্ড আইটিএল, আইটিআইএল ensure structured governance, অর্থাৎ they come up with a structure, they come up with a list checklist, they come up with step by step guideline so that আমার গভর্নেন্সটা বেটার হয়। কারণ আমি নর্মালি যদি আমি গভর্নেন্সের কথা বলি বা এগুলি অন্য সাবজেক্টে, সেক্ষেত্রে সে হয়তো সরি স্ট্রং গভর্নেন্স স্ট্র্যাটেজি উইথ বিজনেস কোভিড ইজ এনশিওর স্ট্রাকচার, মানে আমি তো এমনি যদি একটা সিকিউরিটি মেনটেন করতে চাই উইদাউট ফলোইং আ ফ্রেমওয়ার্ক, ইট ইজ ইজি টু মিস আউট সার্টেন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পার্টস। ওকে, দেন কাজ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পারফরমেন্স মনিটরিং, অপটিমাইজ আইটি অপারেশনস। এটা আমরা আলোচনা করছি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করে করতে হবে এবং হচ্ছে কি পারফরমেন্স ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট এবং পারফরমেন্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝে। দেন হচ্ছে কি রিস্ক, রিস্ক হয়ে গেল। আইটি সার্ভিস অ্যাকুইজিশন, আউটসোর্সিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স প্লে এ ভাইটাল রোল ইন গভর্নেন্স। সো গভর্নেন্সে আমরা এই আলোচনাগুলো করছি যে আউটসোর্সিং যদি হয় সে আউটসোর্সিং কন্ট্রাক্টের মধ্যে কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কি কি অ্যাঙ্গেলে, কোয়ালিটি অ্যাসুরেন্স কি জিনিস এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কেন, সেটার মধ্যে কি জিনিস করতে হবে, এটা আমরা আলোচনা করে ফেলছি। সো দিস ওয়ার দ্য ডিসকাশনস অফ দিস লার্নিং অবজেক্টিভ 3। কারো এখন পর্যন্ত কোন প্রশ্ন? তবে একটা এটা বিষয় জানতে চাচ্ছি স্যার, বলবো স্যার? বলেন প্লিজ। তাহলে এই যে আইটি অ্যাডমিনিস্ট্রেটরটা ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, এটা একটু যদি সংক্ষেপে বলতেন স্যার। শিওর, শিওর, অবশ্যই। আইটি আমি যদি বলি বেসিক কিছু কাজের টাইপ আছে, তার মধ্যে একটা আপনি বিভাগ করে নিতে পারেন, প্রথমে একটা ভাগ করে নিতে পারেন। একটা হচ্ছে গিয়ে আইটি ডেভেলপমেন্ট, একটা হচ্ছে আইটি অপারেশন। ওকে, সো জি স্যার। আইটি ডেভেলপমেন্ট যখন বলতেছি তখন ইট মোর ইনভলভস উইথ কামিং আপ উইথ ইনিশিয়েটিভস, টুলস, আইটি টুলস, যেটা কিনা বিজনেসের যে চেঞ্জ সেটার সাথে অ্যাডপ্ট করতে, এনভায়রনমেন্ট চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতে বিজনেসকে আগায় যেতে হেল্প করবে। আর অপারেশনস হচ্ছে কি হোয়াট এভার এক্সিস্টিং ক্যাপাবিলিটিস উই হ্যাভ, এই এক্সিস্টিং ক্যাপাবিলিটিটা যাতে প্রপারলি অপারেট করে ফুল এফিসিয়েন্সিতে, ওখানে যাতে কোনো বড় ধরনের ডিজাস্টার না হয়, প্রবলেম না হয়, ইন্টারাপশন না হয়, সেটা এনশিওর করা। নাও অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার্ডটা আসতেছে হচ্ছে গিয়ে জেনারেলি আইটি অপারেশনস অ্যাসপেক্টে, নট ডেভেলপমেন্ট।
আইটি অপারেশনস অ্যাসপেক্টে সামওয়ান যে প্রত্যেকটা সিস্টেমকে এবং নেটওয়ার্ককে মনিটর করবে এবং ম্যানেজ করবে যে তারা কোনোটা বন্ধ হয়ে যাচ্ছে না, লো পারফর্ম করতেছে না। দ্যাট ইজ দ্য রোল অফ আইটি অ্যাডমিনিস্ট্রেটর। সুতরাং সে অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, তার ইউজার অ্যাক্সেস প্রয়োজন হয়, সে ইউজার অ্যাক্সেস দিবে, ক্রিয়েট করে দিবে। কারণ তারও কিন্তু লায়াবিলিটি আছে আইটি অ্যাডমিনিস্ট্রেটরের, যে কেউ চাইলেই সে কোনো কিছু চাবি বা কোনো কিছুর অ্যাক্সেস দিয়ে দিবে না। হুম। সো তো আইটি অ্যাডমিনিস্ট্রেটর এটার কন্ট্রোলে থাকে, সে ইউজার অ্যাক্সেস দেয়া, ইউজারের ইউজার নেম পাসওয়ার্ডটা যদি রিসেট করতে হয় সেটাকে রিসেট করে দেয়া। সো অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকচুয়ালি সেন্ট্রালি কন্ট্রোলস অল অপারেশনাল সিকিউরিটি অ্যাসপেক্ট অফ আইটি। জি স্যার, ফাংশনিং এর সাথে জড়িত, অপারেশন ফাংশন। জি। জি স্যার। আরে থার্ড পার্টি যে ইউজ করি স্যার আমরা, এই যে যেমন আইটি, ওই যে আউটসোর্সিং যে থার্ড পার্টি বলা হয়, নানো হুম কোম্পানি পার্সপেক্টিভ। যেমন আমাদের কোম্পানি একটা নাম, এই কোম্পানি তার কিছু প্রোডাক্ট বিক্রি করে, কাস্টমার আছে, তাহলে আমরা হুম। তো এই কোম্পানি হলো ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি আমার কাস্টমার। তো আইটি কে ওই সূত্রে ওই জন্য আউটসোর্সিং এ থার্ড পার্টি ব্যবহার করা হয় স্যার। আসলে থার্ড পার্টি জিনিসটা খুব ইউনিভার্সালি ইউজড একটা টার্ম। সো ইটস নট অনলি আইটি। যে কোনো জায়গায় যখন আপনি এক্সটার্নাল কাউকে, থার্ড পার্টি মানে কি, আপনি ঠিক বলছেন, একটা হচ্ছে কি দ্য প্রোভাইডার অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি যে কোনো কাজের, যে কোনো সার্ভিসের, ওইটার মাঝখানে ওই কাজটাকে এনেবল করার জন্য যখন আমি একটা অন্য পার্টিকে ইনভলভ করি ওটা ডেলিভার করার জন্য, তখন এটাকে আমরা বলবো থার্ড পার্টি। এখন এটা আইটির জন্য হোক, এটা অন্য যে কোনো কিছুর জন্য হইতে পারে। হ্যাঁ, যেমন হতে পারে আমার স্টাফদের লাঞ্চ, কথা কথা, জি। স্টাফদের লাঞ্চ, আমি ম্যানেজমেন্ট, আমার সমস্ত এমপ্লয়ির লাঞ্চের ব্যবস্থা করা আমার দায়িত্ব। তাহলে আমি প্রোভাইডার, বেনিফিশিয়ারি হচ্ছে কি আমার এমপ্লয়িজ। আমি এটাকে থার্ড পার্টির কাছে দিলাম, যে আমি রান্না না করে আমি একটা ক্যাটারিং সার্ভিসকে বললাম যে ভাই তুমি আমার অফিসে এত পিস ইয়ে এত জনের খাবার রেগুলার সাপ্লাই করবা। তাহলে সে হয়ে গেল থার্ড পার্টি। জি ঠিক স্যার। সেরকম আইটি সার্ভিসের জন্য। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারলাম স্যার। রাইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আমাদের আজকে মোটামুটি মনে হয় ক্লাস শেষ হয়ে যাচ্ছে আইটি গভর্নেন্স আমার সাথে। আমি যদি আপনাদের পরীক্ষা অনেক সময় আছে, আমি জানি না এরপরে আরো ক্লাস শিডিউল করবে কিনা, আমার মনে হয় না। হ্যাঁ, করার দরকার আছে বলে মনে হয় না। যদি একটা করে অবশ্যই আমি কথা বলবো, আমি তো বললাম যে কথা বলবো। একটা হয়তো ক্লাস নিতে পারে, একটা কুইক ওভারভিউ অফ একটা অল রিভিউ, দ্য লার্নিং অবজেক্টিভস, জি স্যার, একটা একটা রিভিউ রিভিউ করে পাস দিবেন। করলে মনে হয় ঠিক আছে, ঠিক একটু আছে, বেশি। সময় স্যার যেহেতু স্যার আছে, আরে সেহেতু একটা স্যার রিভিউ ক্লাস আরেকটা হতে ক্লাস পারে। নিয়ে আসা সম্ভব হলে। ঠিক আছে, ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ। আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল ইয়ে হবে স্যার, আই হোপ, হেল্পফুল আই হবে হোপ স্যার। ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা আমি জাস্টিস করতে পারিনি আপনাদেরকে, ফর মাই ফিজিক্যাল কন্ডিশন প্রবাবলি। হ্যাঁ, মানে অনেস্টলি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে যাচ্ছিলাম আমি কি বলতেছি। সে ঠিক আছে স্যার, মনে হচ্ছিল যে আপনি একটু টায়ার্ড আছেন, কিন্তু বাট উই এনজয় দ্য ক্লাস স্যার। হ্যাঁ। হ্যাঁ, না, আমি আজকে আসলে একটু বেশি টায়ার্ড আর কি। হ্যাঁ, গতকালকে রাতে অলমোস্ট ঘুমাই নাই, তার আগের দিন রাতেও আমি আসলে একটা পার্টিকুলার ইস্যু নিয়ে প্রচন্ড রকমের কাজ করতেছি আর কি। আমি নিজে কাজ তো এরকম করা হয় না, নাক ডুবায় কাজ করতেছি আর কি, যেটা বলতেছি। সো ওই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে রাত দিন কাজ করতে গিয়ে আমার আসলে ব্রেইন ইয়ে হয়ে গেছে একদম। জি স্যার, তবে আমি করতেছি। স্যার যদি রিভিউ ক্লাস আমাদের জন্য প্রেজেন্ট করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আই লুক ফরওয়ার্ড টু দ্যাট ক্লাস। রিভিউ ক্লাস হইলে আপনারা একটু এই আগে দেখে আসেন যে কোনো কিছু আলোচনা করার আছে কিনা আমার সাথে। হ্যাঁ, জি। তাহলে আমি হয়তো ওই পার্টিকুলার টপিক গুলো আলোচনা করলাম। যদি প্রয়োজন হয় আমাকে ইমেল করে দিবেন। হ্যাঁ, যে আমি যে ইমেলে স্লাইডের গুলো ইয়েটা পাঠাই, ওখানে দরকার হলে কিছু বুলেট পয়েন্টে কিছু পয়েন্ট দিয়ে দিলেন যে এই জিনিসগুলো আলোচনা করলে ভালো হয়। তাহলে আমি কি করবো, রিভিউ ক্লাসে ওগুলো আমি হয়তো একটু প্রিপেয়ার হয়ে আসবো, তখন ওগুলো আলোচনা ঠিক আছে। করলাম। Yes, স্যার। ওকে তাহলে। হুম, আর আমি এই স্লাইড গুলো আমি অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি ইয়েতে, জি ইমেইলে স্যার, অ্যাটাচ করে মেইলে দিয়ে অ্যাটাচ দিচ্ছি। করে দিন। জি স্যার। জি। জি স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক ইউ সবাই।